স্পার্ক সলিউশনে তোমাদের স্বাগত জানাই। আজ আরও একটি পিওয়াইকিউ সেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এই সেশনে আমরা ইসরো ভিএসএসসি অর্থাৎ বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পক্ষ থেকে 2016 সালে যে টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ান পোস্টের এক্সাম নেওয়া হয়েছিল সেই পেপারটি সলভ করব। আজকের 2016 সালের পেপারের প্রথম অর্ধেকটি সলভ করব, বাকি অর্ধেকটি আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। 2015 সালের পেপারটি আমরা আগেই সলভ করে ফেলেছি। যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে আসতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক নতুন ইনফরমেশন তোমরা পাবে। তাহলে চলো শুরু করা যাক। The magnetic field produced in the stator of three-phase induction motor rotates at. আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের যে স্টেটর পার্ট থাকে, সেই স্টেটর পার্টে কি হয়, থ্রি ফেজ ওয়াইন্ডিং করা থাকে, এবং এই থ্রি ফেজ ওয়াইন্ডিংটা কি করে না রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। আর সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কোন স্পিডে ঘোরে সেটা আমাদের জানতে চাইছি। তো তোমরা সবাই জানো সেটা সিনক্রোনাস স্পিড। আর যদি এখানে রোটরের কথা বলতো, রোটর কোন স্পিডে ঘোরে? রোটর ঘোরে অ্যাসিনক্রোনাস স্পিড। অ্যাসিনক্রোনাস স্পিড ন্যাচারালি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হয়, যে সিনক্রোনাস স্পিড অলওয়েজ গ্রেটার দ্যান অ্যাসিনক্রোনাস স্পিড, যেটাকে আমরা বলছি এনএস। সিনক্রোনাস স্পিড অলওয়েজ কি গ্রেটার দ্যান এনআর, অলওয়েজ গ্রেটার দ্যান এনআর। তাহলে এখানে যেটা আমাদের জানতে চাইছে যে স্টেটরে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয় সেটা কোন স্পিড, সেটা হচ্ছে আমাদের সিনক্রোনাস স্পিড। ঠিক আছে, নেক্সট। স্লিপ ইন অ্যান ইন্ডাকশন মোটর 4 পোল 50 হার্জ রোটেটিং অ্যাট 1400 আরপিএম। দেখো, এই যে 1400 আরপিএম এর কথা বলেছে, এটা কি স্পিড? এটা হচ্ছে আমাদের রোটর স্পিড। রোটর স্পিড যেটা হচ্ছে আমাদের বলা হয় এনআর। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বলেছে কি স্লিপ জানতে চাইছে। তো স্লিপ ইকুয়ালস টু কি জানি আমরা, যেটা আমাদের সিনক্রোনাস স্পিড এনএস মাইনাস এনআর বাই এনএস ইন্টু 100%। এটা করলেই আমাদের স্লিপ বেরিয়ে যাবে। তাহলে দেখো, আমরা তো এনআর জানি, আমাদের বলে দেওয়া আছে 1400 আরপিএম, কিন্তু আমরা এনএস জানি না। তাহলে এনএস কিভাবে বেরোবে? তাহলে এনএস বের করার ফর্মুলা তোমরা জানো, যে 120 ইন্টু ফ্রিকোয়েন্সি বাই পোল। তাহলে 120 ইন্টু ফ্রিকোয়েন্সি বলা আছে আমাদের 50 হার্জ, পোল বলা আছে 4 পোল। তাহলে কত আসছে দেখো, 1500 আরপিএম। 1500 আরপিএম, তাহলে এখানে বসিয়ে দাও। 1500 আরপিএম মাইনাস 1400 আরপিএম বাই 1500 ইন্টু 100%। তাহলে কত আসছে দেখো, 100 ইন্টু 100 বাই 1500%। তাহলে এটা করলে কত আসবে? 6.6%। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? অপশন এ, 6.6%। বোঝা গেল? নেক্সট। ইন স্মল ক্যাপাসিটার ইন্ডাকশন মোটর দ্য টাইপ অফ স্টার্টার ইউজ ইজ। বলছে একটা স্মল স্মল ক্যাপাসিটর ইন্ডাকশন মোটর, বলছে স্মল বলেছে, তার মানে কি এর যেটা পাওয়ার রেঞ্জ হবে সেটা হচ্ছে বিলো 5 এইচপি। বিলো 5 এইচপি হবে। তাহলে তোমরা জানো, যদি কোনো ইন্ডাকশন মোটর বিলো 5 এইচপি হয়, তাহলে তার জন্য উপযুক্ত স্টার্টার কি না ডল স্টার্টার। ডল স্টার্টার যার ফুল ফর্ম কি ডাইরেক্ট অনলাইন স্টার্টার।
ডাইরেক্ট অনলাইন স্টার্টার। বোঝা গেল? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ডাইরেক্ট অনলাইন স্টার্টার বা ডিওএল স্টার্টার। স্টার্ট ডেলটা আমরা কোথায় ইউজ করব? স্টার্ট ডেলটা আমরা ইউজ করব যদি 5 HP থেকে আপ টু 20 HP পর্যন্ত হয়। কোথাও কোথাও তোমরা এই 20 HP জায়গায় তোমরা 25 HP পেতে পারো। ঠিক আছে। অটো ট্রান্সফরমার স্টার্টার কোথায় ইউজ করব? না, অ্যাবভ 20 HP। যদি কোনো ইন্ডাকশন মোটর হয় তখন আমরা কি করব? অটো ট্রান্সফরমার স্টার্টার ইউজ করব। আর রোটর রেজিস্টার স্টার্টার কোথায় ইউজ হয়? তোমরা ভালো করেই জানো যে স্লিপ রিং মোটর, ইন্ডাকশন মোটর, যেটার আরেকটা নাম কি? উন্ড রোটর মোটর। উন্ড রোটর মোটর। তাহলে বোঝা গেল কোন স্টার্টার কোথায় ইউজ হয়, মাথায় রাখবে। নেক্সট, অ্যাজ পার আইই রেগুলেশন, আইই বলতে কি? ইন্ডিয়ান ইলেকট্রিসিটি বুক রুল অনুযায়ী বলছে, হোয়েন সার্ভিস লাইন আর ইনস্টলড elsewhere other than along or across the street, the conductor of line at any part shall have a height not less than a specific value. What is the value for 11 kV line? দেখো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল বুক অনুযায়ী তোমরা যদি দেখো রুল নাম্বার 77, রুল নাম্বার 77 যদি দেখো, এখানে কি বলা আছে? এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলা আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলা আছে। তাহলে বলছে কি যে ফর 11 kV লাইন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত হবে? ঠিক আছে। তো 11 kV লাইন, তো তোমরা মনে রাখবে যে লো ভোল্টেজ কন্ডাক্টর বা মিডিয়াম ওর হাই ভোল্টেজের ক্ষেত্রে, হাই ভোল্টেজ লাইনের ক্ষেত্রে, তিন রকমেরই ক্ষেত্রে কি হবে? যদি কি বেয়ার কন্ডাক্টর হয়, যদি বেয়ার কন্ডাক্টর হয় তাহলে কি হবে হাইট? তাহলে হয়ে যাবে 4.572 মিটার ফ্রম দ্য লোয়েস্ট কন্ডাক্টর টু গ্রাউন্ড। ঠিক আছে। আর যদি বলে ইনসুলেটেড কন্ডাক্টর, তখন কি হবে? তখন হয়ে যাবে 3.963 মিটার। তাহলে এখানে কোনটা নেব? এখানে তো ইনসুলেটেড না বেয়ার কোনো কিছু স্পেসিফাই করা নেই। তো কোনো কিছু স্পেসিফাই করা না থাকলে তোমরা সবসময় বেয়ার কন্ডাক্টর ধরে নেবে। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে 4.572 মিটার। বোঝা গেল? নেক্সট, আ পেন স্টোভ ইজ ইউজড অ্যাজ এ কন্ডিউট বিটুইন। বলছে পেন স্টোভ কার কার মধ্যিখানে সংযোগ স্থলে সংযোগ করে? বলছে একটা পেন স্টোভ, a pen stove is used as a conduit between। বলছে পেন স্টোভ কার কার মধ্যে আমরা ইউজ করে থাকি, কার কার মধ্যে ইউজ করা হয়। তো পেন স্টোভ জিনিসটা কি? পেন স্টোভ হচ্ছে একটা, আর কিছুই নয়, একটা রাস্তা বা পাইপ বলতে পারো। ঠিক আছে। কিসের রাস্তা? না, তোমরা দেখে থাকবে যে হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যদি তোমরা দেখো তাহলে কি দেখতে পাবে? আমাদের একটা কি থাকে? রিজার্ভার থাকে, একটা রিজার্ভার থাকে। আর সেই রিজার্ভারটা কিভাবে করা থাকে? এটা হচ্ছে সেই ড্যাম, আর এটা কি? এটা রিজার্ভার। রিজার্ভার এখানে কি থাকে? জল জমা করা থাকে প্রচুর পরিমাণে। সেখান থেকে ঠিক একদম অনেকটা নিচে গিয়ে কি থাকে? এখানে টারবাইন রাখা থাকে। তো এই টারবাইন পর্যন্ত যে রাস্তা, সেই টারবাইন পর্যন্ত যে ফোর্সড ওয়াটার যেটা যাবে, সেটা কিভাবে যাবে? এই পেন স্ট্রোকের মাধ্যমে যাবে। পেন স্ট্রোকের মাধ্যমে যাবে। এখানে কি থাকবে? এখানে টারবাইন থাকবে, এখানে থাকবে টারবাইন। তাহলে রিজার্ভার থেকে টারবাইন পর্যন্ত যে সংযোগস্থল, সেইটা কার দ্বারা করা হয়? পেন স্ট্রোকের দ্বারা করা হয়। তাহলে দেখো, এখানে দেখো অপশন বি তে রয়েছে দ্য ড্যাম অ্যান্ড দ্য টারবাইন
ইন আ হাইড্রো স্টেশন। ঠিক আছে, দেখো বাকিগুলো কিন্তু হবে না। দেখো হিট এক্সচেঞ্জারের কথা বলা আছে এবং টারবাইনের কথা বলা আছে, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। আর স্টিম চেস্ট এবং টারবাইন সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে। কিন্তু এখানে তো এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তাহলে এখানে দেখো একমাত্র ড্যাম এবং টারবাইনের মধ্যে কিন্তু সংযোগ করছে কে, এই পেন স্ট্রোক। বোঝা গেল? নেক্সট, হুইচ ইজ দ্য ফলোইং পাওয়ার প্ল্যান্ট ফ্রি ফ্রম এনভায়রনমেন্টাল পলিউশন? দেখো আমরা যদি অপশনগুলো দেখি, প্রথমে কি বলেছে, ডিজেল পাওয়ার প্ল্যান্ট। তো ডিজেল পাওয়ার প্ল্যান্টে ফুয়েল হিসাবে কি ইউজ হয়? ফুয়েল হিসাবে ফসিল ফুয়েল, যেটা কিনা ডিজেল। ফসিল ফুয়েল কি সেটা? ডিজেল। ডিজেল ইউজ হয়। তাহলে ডিজেল যখন সেখানে বার্ন হবে, সেখানে কি হবে? প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি হবে। সেটা কি হবে? এয়ার পলিউশন। এয়ার পলিউশন ঘটবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি হয়? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফুয়েল হিসাবে কি ইউজ হয়? ইউরেনিয়াম। ইউরেনিয়াম ইউজ হয়। তাহলে ইউরেনিয়াম যখন ইউজ করা হয় ফুয়েল হিসাবে, তাহলে এখানে কি ওয়েস্ট তৈরি হবে? ওয়েস্ট হিসাবে কি তৈরি হবে? রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ওয়েস্ট হিসাবে বের হবে। তাহলে এখানে এয়ার পলিউশন ঘটছে না, কিন্তু কি ঘটছে? আমাদের রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাহলে সেটাও একটা পলিউশনের মধ্যে পড়ে। আর কি হচ্ছে? দেখো স্টিম পাওয়ার প্ল্যান্ট, এখানে ফুয়েল হিসাবে কি ইউজ হয়? ফুয়েল হিসাবে কোল। কোল ইউজ হয়। তো কোল কি হয়? কোল যখন বার্ন হয়, কোল যখন বার্ন হয় সেখানে কি তৈরি হয়? গ্যাস তৈরি হয় অ্যাজ এ ওয়েস্ট। ওয়েস্ট হিসাবে কি তৈরি হবে? অ্যাশ বা ছাই। সেই ছাই কি হবে? পরিবেশের সাথে মিশলে কি হবে? এয়ার পলিউশন। কিন্তু দেখো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ফুয়েল হিসাবে কি হয়, ইউজ হয়? সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার, তো ওয়াটার কি ফ্রি ফ্রম পলিউশন? তাহলে দেখো একমাত্র হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিন্তু ফ্রি ফ্রম পলিউশন। পলিউশন নেই এখানে। বাকি যে তিনটে অপশন রয়েছে সেখানে কিন্তু পলিউশন অবশ্যই রয়েছে। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, নেক্সট, হুইচ টাইপ অফ মোটর ইজ ইউজড ইন সিলিং ফ্যান? দেখো সিলিং ফ্যানে কোন মোটর ইউজ করা? সিলিং ফ্যানে যেটা ইউজ করে সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটর স্টার্ট মোটর। দেখো পার্মানেন্ট ক্যাপাসিটর স্টার্ট মোটর আগে ছিল একদম পুরোনো দিনের ফ্যান, দেখবে অনেক একটু সাইজে একটু বড় হতো এবং খুব স্লো ঘুরতো। সেই সমস্ত ফ্যানগুলোতে কিন্তু ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটর রান মোটর ইউজ করা হতো। কি হতো সেখানে? সেখানে হতো যে তোমরা জানো, আমরা ফ্যানের ওয়াইন্ডিংটা যদি একটু দেখি, একটা ছিল রানিং ওয়াইন্ডিং আর একটা কি ছিল? স্টার্টিং ওয়াইন্ডিং। স্টার্টিং ওয়াইন্ডিং ছিল, তার সাথে কি ছিল? ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা ছিল। এটা আর এখানে কি ছিল? এখানে ছিল আমাদের রোটার। তাহলে দেখো এটা হচ্ছে একটা ফ্যানের ওয়াইন্ডিং এর ডায়াগ্রাম। তো এটা হচ্ছে একটা পার্মানেন্ট ক্যাপাসিটর স্টার্ট মোটর। আর যদি আমরা পুরোনো দিনের ফ্যানের কথা বলি, তাহলে এখানে ছিল আরো একটা ক্যাপাসিটর, যেটা কার সাথে কানেক্টেড ছিল? একটা সেন্ট্রিফিউগাল সুইচ। সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে এরকম কানেক্ট করা থাকতো, যেটা ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর। সেটা হচ্ছে যখনই 75% স্পিড চলে আসতো, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রানে কি হতো? 75% স্পিড যখনই গেইন করে নিত, তখন কি হতো? সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল সুইচ ওপেন হয়ে যেত। ফলে যে স্টার্টিং ক্যাপাসিটরটা ছিল, সেই স্টার্টিং ক্যাপাসিটরটা ডিসকানেক্টেড হয়ে যেত এবং বাকি পড়ে থাকতো যেটা পার্মানেন্ট ক্যাপাসিটর, যেটা রান ক্যাপাসিটর, সেটা থাকতো। তাহলে এইটা ছিল পুরোনো দিনে, এখন আর ইউজ হয় না। এখন ইউজ হয় পার্মানেন্ট ক্যাপাসিটর স্টার্ট মোটর। ঠিক আছে, এখনকার ওয়াইন্ডিং সবই পার্মানেন্ট ক্যাপাসিটর স্টার্ট মোটর সিলিং ফ্যানে। ঠিক আছে, নেক্সট, আ সিলিং ফ্যান of blade size 1400 mm, 56 inch
উইল হ্যাভ মোটর রেটিং। বলছে একটা সিলিং ফ্যান যেটা কিনা ব্লেড সাইজ বলা আছে 1400 বা 56 ইঞ্চ, তার মোটরের রেটিং কত হবে? দেখো, এইরকম সিলিং ফ্যানের মোটর রেটিং হয় 50 থেকে 70 ওয়াট। তোমরা কোথাও কোথাও পেতে পারো যে 120 থেকে 180 ওয়াট, না 120 থেকে 180 ওয়াট হবে না, এটা হবে 50 থেকে 70 ওয়াট। ঠিক আছে, তোমরা এটাই আনসার করে আসবে। বোঝা গেল? নেক্সট, আর ডিসি শান্ট মোটর armature resistance is 1 ohm and field coil, দেখো এখানে কয়েলের স্পেলিংটা একটু ভুল আছে, coil resistance is 100 ohm, back EMF constant is 9 volt for 100 rpm, the DC supply voltage is 100 volt and it's running with a speed of 1000 rpm. What is the DC supply current? দেখো, এইরকমই যখনই কোনো অঙ্ক পাবে তখন কি করবে, সব থেকে প্রথমে তোমরা ডায়াগ্রাম এঁকে নেবে। আমরা একটা ডিসি শান্ট মোটর এঁকে নিই। দেখো, এটা যদি একটা ডিসি শান্ট মোটর হয় তাহলে কি হবে এখানে, সাপ্লাই। তাহলে সাপ্লাই কত বলেছে আমাদের, 100 ভোল্ট। আর্মেচার রেজিস্ট্যান্স কত বলেছে, আর্মেচার রেজিস্ট্যান্স বলে দিয়েছে, যেটাকে আমরা বলছি আর এ, সেটা কত, 1 ওহম। আর যেটা আমাদের আর এস এইচ বা শান্ট রেজিস্ট্যান্স, সেটা বলে দিয়েছে 100 ওহম। আর কি বলেছে দেখো, বলছে মোটরটা কত স্পিডে ঘুরছে, স্পিড যেটা সেটা হচ্ছে আমাদের 1000 আরপিএম, তাই না? স্পিড বলে দিয়েছে 1000 আরপিএম। আর কি বলেছে এখানে, যেটা আমাদের ইএমএফ, ব্যাক ইএমএফ, ইবি, ব্যাক ইএমএফ, সেটা কি বলেছে যে 9 ভোল্ট জেনারেট হবে যদি কিনা 100 আরপিএম এ ঘোরে। 9 ভোল্ট জেনারেট হবে কিসে, 100 আরপিএম, 100 আরপিএম। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে ইবি বেরিয়ে যায় কিভাবে বেরোবে, না দেখো, 100 আরপিএম এর জন্য, 100 আরপিএম এর জন্য কত ভোল্ট, 9 ভোল্ট। তাহলে আমাদের ঘুরছে কততে, 1000 আরপিএম। তাহলে কত হবে, নিশ্চয়ই 90 ভোল্ট জেনারেট হবে। তাহলে দেখো, ইবি পেয়ে গেলাম, যেটা কিনা আমাদের ইবি, ইবি পেয়ে গেলাম বলছে 90 ভোল্ট। তাহলে দেখো, অ্যাপ্লাই হয়েছে 100 ভোল্ট, ইবি তৈরি হয়েছে কত, ইবি তৈরি হয়েছে 90 ভোল্ট, 90 ভোল্ট। তাহলে আর্মেচারের অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে কত, সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে সাপ্লাই কারেন্ট, যেটা আই। দেখো, একটা কারেন্ট কোথায়, আর্মেচারে ঢুকছে, যেটা কিনা আই এ। আর একটা কারেন্ট কোথায় যাচ্ছে, সানফিল্ডে যাচ্ছে, যেটা কিনা আইএসএইচ। তাহলে দেখো, আমরা বলতে পারি যে আমাদের সাপ্লাই কারেন্ট আই ইকুয়ালস টু আর্মেচার কারেন্ট প্লাস আমাদের সানফিল্ড কারেন্ট। তাহলে দেখো, আর্মেচার কারেন্ট কিভাবে বেরোবে, না আর্মেচার কারেন্ট যদি বের করতে হয় আমাদের, আইএ ইকুয়ালস টু, দেখো আমাদের ভোল্টেজ ভি মাইনাস ইবি বাই কি, আর এ। তাহলে দেখো, 100 - 90 হচ্ছে আমাদের ইবি পেয়েছি, আর আর্মেচার হচ্ছে রেজিস্ট্যান্স 1। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, 10 অ্যাম্পিয়ার। আর আইএসএইচ কত, আইএসএইচ হচ্ছে আমাদের 100 ভোল্ট বাই আমাদের সানফিল্ড রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে 100 ওহম। তাহলে কত আসছে এখান দিয়ে, 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো, আর্মেচার কারেন্ট পেয়েছি 10 অ্যাম্পিয়ার, আর শান্ট কারেন্ট পেয়েছি 1 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট কত, 11 অ্যাম্পিয়ার। তাহলে দেখো, অপশন এ তে রয়েছে 11 অ্যাম্পিয়ার। বোঝা গেল? যখনই এরকম কোয়েশ্চেন পাবে, সব থেকে প্রথমে তোমরা ডায়াগ্রামটা এঁকে নেওয়ার চেষ্টা করো, তাতে কি হবে, অঙ্কটা অনেক সোজা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য মেজর কজ ফর ওপেন ইন দ্য আর্মেচার সার্কিট। দেখো, আমাদের এখানে বলেই দেওয়া আছে যে আর্মেচার সার্কিট কিভাবে সচরাচর ওপেন হয়। দেখো, আর্মেচার সব থেকে প্রথম সার্কিটের সাথে কানেক্ট থাকে কিসের মাধ্যমে, থ্রু দা ব্রাশ, থ্রু দা ব্রাশ। ধরে নিচ্ছি আমরা এখানে যদি আমাদের সিরিজ ফিল্ডও থাকে, ধরে নিচ্ছি আমাদের যদি সিরিজ ফিল্ড থাকে, তাহলে এই হচ্ছে আমাদের আর্মেচার সার্কিট। এর থেকে বেশি হবে না, কারণ শান্ট ফিল্ডের সাথে আর্মেচার সার্কিটের কোনো সম্পর্ক নেই। তো ধরে নিচ্ছি যে কি কি অপশন এখানে হতে পারে। দেখো, ওখানে প্রথমেই বলেছে যে ওপেন ইন ফিল্ড কয়েল, যদি ফিল্ড কয়েল ওপেন হয়ে যায় তাহলে ওপেন হতে পারে, হ্যাঁ হতেই পারে।
ফিল্ড কয়েল ওপেন হয়ে গেলে, যদি সিরিজ ফিল্ড হয় ওপেন হয়ে গেলে, তাহলে আর্মেচার সার্কিট ওপেন হতে পারে। আর কি বলেছে, শর্ট ইন কমিউটেটর সেগমেন্ট যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কি ওপেন হয়ে যেতে পারে? না, কমিউটেটর সেগমেন্ট যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ পাবো না। ঠিক আছে, কিন্তু কি হবে, আমাদের সার্কিট ওপেন হবে না। আর কি বলেছে দেখো, ব্যাড ব্রাশ টেনশন। যদি ব্রাশ টেনশন মানে কি, যে ব্রাশটা আমাদের আর্মেচারের কমিউটেটর সেগমেন্টের উপরে বসানো আছে, সেটা কিভাবে বসানো আছে, না একটা স্প্রিং এর দ্বারা চাপ দিয়ে বসানো আছে। যদি সেই স্প্রিং এর চাপ কমে যায় বা অন্য কোথাও সরে যায় তাহলে কি হবে, ব্রাশটা ওপেন হয়ে যেতে পারে, ব্রাশটা কমিউটেটর সেগমেন্ট থেকে উপরে উঠে যেতে পারে। তাহলে কি হবে, আর্মেচার সার্কিট ওপেন হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে যেতে পারে অবশ্যই। তাহলে রং ব্রাশ পজিশন, যদি কিনা ব্রাশটা ঠিক জায়গায় যেখানে বসানো উচিত সেখানে না বসিয়ে যদি অন্য জায়গায় বসে তাহলে কি সার্কিট ওপেন হয়ে যাবে? না, একদমই নয়। তাহলে দেখো, আমাদের সেকেন্ড অপশনটা, ফোর্থ অপশনটা কিন্তু হচ্ছে না। তাহলে দুটো অপশন হচ্ছে, একটা হচ্ছে যদি সিরিজ ফিল্ডটা ওপেন হয়ে যায়, যদি সিরিজ ফিল্ড ওপেন হয়ে যায়, আর কি যদি ব্রাশ টেনশন কমে যায়। তো এই দুটোর মধ্যে মেজর কজ মানে কি সব থেকে বেশি ঘটে কোনটা? তো সব থেকে বেশি যেটা ঘটে সেটা হচ্ছে ব্রাশ টেনশন যদি কমে যায়, বা যদি ব্রাশ টেনশনটা যদি অন্য কোথাও সরে যায়, অর্থাৎ ব্রাশের উপরে যে চাপটা দেওয়া হয়েছে ঠিক ব্রাশের উপরে চাপ না পড়ে যদি সাইডে কোথাও সরে যায় তাহলে ব্রাশটা সেগমেন্ট থেকে উপরে উঠে যায়, সেই জন্য সার্কিট ওপেন হয়ে যায়। তো ম্যাক্সিমাম কজ যেটা হবে সেটা হচ্ছে ব্যাড ব্রাশ টেনশন। ঠিক আছে, নেক্সট, হুইচ স্টেটমেন্ট ডেসক্রাইবস আ ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ রুটিন প্রিভেন্টিভ মেনটেন্যান্স। দেখো, রুটিন প্রিভেন্টিভ মেনটেন্যান্স এর কথা জিজ্ঞাসা করতে বলছে, রুটিন প্রিভেন্টিভ মেনটেন্যান্স এর কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, তার মধ্যে এই অপশনগুলোর মধ্যে একটা রয়েছে। কোনটা? দেখো, রুটিন প্রিভেন্টিভ মেনটেন্যান্সটা কি, সেটা হচ্ছে যে একটা প্রি শিডিউল মেনটেন্যান্স, প্রি শিডিউল মেনটেন্যান্স। প্রি শিডিউল মেনটেন্যান্স মানে কি, ধরো একটা ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টে কি মেনটেনেন্স হবে সেটা আগে থেকেই ঠিক করা আছে। কেমন ভাবে, না দেখো, প্রথম কথা হচ্ছে যে কিসের কিসের উপরে বেস করে এই মেনটেনেন্সটা আমরা করব, না দেখো, ইকুইপমেন্টের উপরে তুমি মনিটরিং করতে পারো বা মনিটরিং করতে হবে, মনিটরিং বা ইন্সপেকশন, ইন্সপেকশন যেটাকে আমরা বলছি হিস্ট্রিও বলতে পারো, যে ওই ইকুইপমেন্টের হিস্ট্রি দেখে আমরা বুঝতে পারবো যে তার কখন মেনটেনেন্স করা উচিত। আর কি ইউজেস, ইউজেস বলতে কি, মেশিনটা কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে, কতটা ব্যবহার করার পরে কতটা ক্লিন করা হচ্ছে, এগুলো অবশ্যই এর উপরে মেনটেনেন্স ডিপেন্ড করবে। ঠিক আছে, আর কি, আর হচ্ছে যে ম্যানুফ্যাকচার রিকমেন্ডেশন, ম্যানুফ্যাকচার যেখানে ম্যানুফ্যাকচার হয়েছে সেই ম্যানুফ্যাকচারের রিকমেন্ডেশন, ম্যানুফ্যাকচারের রিকমেন্ডেশন মানে কি, তোমরা দেখবে যে কোনো ইকুইপমেন্ট যদি তোমরা কিনে নিয়ে আসো বা মার্কেট থেকে নিয়ে আসো তাহলে তার সাথে একটা কি পাওয়া যায়, ম্যানুয়াল পাওয়া যায়। সেই ম্যানুয়ালে তোমাদের বলা থাকে যে কখন কি মেনটেনেন্স করতে হবে, কখন কি সার্ভিস করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রি শিডিউল মেনটেনেন্স বা রুটিন প্রিভেন্টিভ মেনটেনেন্স। তো আগে থেকেই ডিসাইড করা আছে যে কখন কি মেনটেনেন্স তোমাদের করতে হবে। ঠিক আছে, এবারে দেখা গেল যে এই মেনটেনেন্স করতে গিয়ে যে ছোটখাটো মাইনর ইস্যু হয়েছে, মাইনর ইস্যু যদি হয় তাহলে কি হবে, সেটাকে কারেকশন করা হবে। কারেকশন করা হবে যেমন কি, যদি কোনো স্মল পার্টস, যদি কোনো এমন পার্টস যেটাকে শুধুমাত্র রিপ্লেস করে দিলেই আহ, আবার মেশিনটা আবার আগের মতো চলবে, তাহলে সেইটাকে চেঞ্জ করে দেওয়া হয় বা রিপ্লেস করে দেওয়া হয়। কিন্তু যাতে তখন যদি না চেঞ্জ করো, যখন এই মাইনর ইস্যুটা ঘটলো তখন যদি না তুমি ওই পার্টসটাকে চেঞ্জ করো বা ঠিক করে দাও তাহলে কি হবে, পরে মেজর ইস্যু হবে, যখন কি আর ওই ইকুইপমেন্টটা চালানো যাবে না। সেই জন্য কি হয়, যে মেজর ইস্যু যাতে না হয় তার জন্য করে তৈরি করা হয়েছিল এই রুটিন প্রিভেন্টিভ মেনটেন্স। তাহলে দেখো, অপশনগুলোর মধ্যে থেকে যদি দেখো যে মেনটেনেন্স শিডিউল নিডস টু বি ডিসাইডেড, আগে থেকে কিন্তু মেনটেনেন্স শিডিউল ডিসাইড করতে হবে বেসড অন মেনটেনেন্স রিকোয়ারমেন্ট। মানে কি, যেটা
আমরা বললাম যে মনিটরিং অ্যান্ড ইন্সপেকশন, ইউজেস অ্যান্ড ম্যানুফ্যাকচার রিকমেন্ডেশন, এগুলো আগে থেকেই দেখে নিয়ে তার উপরে বেস করে আমাদের কি করতে হবে, আহ, একটা আগে থেকে শিডিউল মেনটেনেন্স ঠিক করতে হবে। দেখো এখানে বলাই আছে যে বেসড অন দ্য মেনটেনেন্স রিকোয়ারমেন্ট এন্টার্ড ইন দ্য ম্যানুয়াল, ম্যানুয়ালে আগে থেকেই লেখা আছে। তো আমি যেটা বলছিলাম যে ম্যানুফ্যাকচার রিকমেন্ডেশন বা ম্যানুয়ালে লেখা আছে, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট আনসার, যে আগে থেকে লেখা রয়েছে বা প্রি শিডিউলড মেনটেনেন্স বলা রয়েছে কখন কোন মেনটেনেন্স বা সার্ভিস করতে হবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে কি রুটিন প্রিভেন্টিভ মেনটেনেন্স। বোঝা গেল? নেক্সট, a long shunt compound generator delivering a load 100 ampere at 500 volt has armature series field and shunt field resistance as 0.1 ohm, 0.03 ohm and 200 ohm respectively. What is the armature current? দেখো আমাদের বলেছে একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। দেখো আমি বলেছি সবসময় আগে কি করবে, ডায়াগ্রাম এঁকে নেবে। এই হচ্ছে আমাদের একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে দেখো আমাদের কি কি বলেছে, আমরা একটু লিখে নিই। আমাদের বলেছে আউটপুটে আমরা কত ভোল্টেজ পাচ্ছি, সেটা হচ্ছে 500 ভোল্ট। আর কি, ডেলিভারিং আর লোড কারেন্ট, লোড কারেন্ট যেটা আইএল সেটা কত, সেটা বলে দেওয়া আছে যে 100 অ্যাম্পিয়ার। আর কি বলেছে, যে সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স আর এসি কত বলা আছে, আর এসি বলা আছে 0.03, যেটা আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স আর এ 0.1 ওহম, যেটা আমাদের আর এস এইচ বা সানফিল্ড রেজিস্ট্যান্স কত বলে দেওয়া আছে 200 ওহম। এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত, আই এস এইচ। ঠিক আছে, এবারে আমাদের জানতে চাইছে কি, আমাদের জানতে চাইছে যে এখান দিয়ে যে আর্মেচার কারেন্ট যেটা আমাদের বের হচ্ছে সেই আর্মেচার কারেন্টটা কত, সেটাই জানতে চাইছে, যেটা হচ্ছে কি আইএ। আর্মেচার কারেন্ট দেখো, আইএ এর কথা যদি বলি, সেই আইএ কারেন্টটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এসি সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে, তাহলে আমরা বলতে পারি যে সিরিজ ফিল্ডের কারেন্টও কিন্তু একই, যেটা আর্মেচার কারেন্ট সেটাই সিরিজ ফিল্ডের কারেন্ট। এইটাই ইকুয়ালস টু, দেখো বের হওয়ার পরে এই আর্মেচার কারেন্টটা বের হওয়ার পরে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে দেখো সানফিল্ডের দিকে আর একটা হচ্ছে লোডের দিকে। তাহলে আমরা বলতে পারি যে যেটা আর্মেচার দিয়ে বেরোলো সেটাই দুটো ভাগে ভাগ হয়েছে। তাহলে একটা কি হয়ে গেছে, একটা আইএসএইচ আর একটা আইএল। দেখো আইএল তো আমাদের কাছে বলা আছে কিন্তু আইএসএইচ এর কথা বলা নেই, তাহলে আইএসএইচ আমাদের বের করতে হবে। তাহলে আইএসএইচ বা সানফিল্ড কারেন্ট কত, সানফিল্ড কারেন্ট দেখো যেটা আমাদের আউটপুটে পাচ্ছি সেই ভোল্টেজটা, যেটা আমাদের 500 ভোল্ট, যেটা আমাদের 500 ভোল্ট, সেই 500 ভোল্টটা আমাদের কোথায় অ্যাপ্লাই হবে, সানফিল্ডে অ্যাপ্লাই হবে। তাহলে দেখো 500 ভোল্ট বাই 200 ওহম করলে কত আসছে, দেখো 2.5 অ্যাম্পিয়ার, যেটা কিনা আমাদের আইএসএইচ। তাহলে দেখো আমরা কি জানি, আইএসএইচ হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার প্লাস আইএল বলে দেওয়া আছে 100 অ্যাম্পিয়ার। তাহলে যোগ করলে কত হচ্ছে, 102, সরি 102.5 অ্যাম্পিয়ার। দেখো অপশন সি তে রয়েছে রাইট আনসার। দেখো আমাদের অনেক কিছু ডেটা কিন্তু লাগেনি। কোনগুলো লাগেনি, দেখো সিরিজ ফিল্ডের আমাদের কোনো ডেটাই লাগে কেন না, আমরা ডায়াগ্রামটা এঁকে নিয়েছিলাম। ফলত আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হয়েছে, আমরা কিন্তু পারফেক্ট পয়েন্টে ক্যালকুলেশন করেছি, আমরা এক্সট্রা ক্যালকুলেশন করি। অনেকেই কিন্তু এই সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু কথা বলে। বোঝা গেল? নেক্সট, which one of the parts of DC generator is used to spread out the flux in the air gap uniformly? দেখো প্রথম কথা হচ্ছে ফ্লাক্স কোথায় জেনারেট হয়, আমাদের ফ্লাক্স জেনারেট হয়, অর্থাৎ ডিসি জেনারেটরের ফ্লাক্স জেনারেট কোথায় হয়, ডিসি জেনারেটরের ফ্লাক্স জেনারেট হয় সেটা হচ্ছে ধরো পোল কোর, পোলে। তাহলে এটা কি বলতে পারি আমরা, পোল কোর। পোল কোডের উপরে কি থাকে, ওয়াইন্ডিং থাকে, পোল ওয়াইন্ডিং থাকে, তো ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কি বেরোয়, ফ্লাক্স। ওয়াইন্ডিং বা পোল করে ফ্লাক্স জেনারেট হয়। সেই ফ্লাক্স যখন জেনারেট হয় তখন যদি পোল কোরটা এরকম ছোট সাইজের হয় তাহলে কি হবে, খুব অল্প জায়গার মধ্যে দিয়ে ফ্লাক্স গুলো বেরোবে। তাহলে এইটাকে কি করা হয়, স্প্রেড করা হয়। কিভাবে করা হয় না, এই যে পোল কোরটা রয়েছে
এই পোল কোডের সাথে আরো একটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হয়, সেটা হচ্ছে, এটাকে বলা হয় পোলসু। পোলসু এটা কি? এটা পোল কোড, আর এটা হচ্ছে পোলসু। তাহলে দেখো, আগে কতটা জায়গা জুড়ে ছিল আর এখন কতটা জায়গা জুড়ে ইভেনলি স্প্রেড হয়ে গেছে ইউনিফর্মলি। তাহলে দেখো, আগে অল্প জায়গা দিয়ে যে ফ্লাক্স গুলো বেরোচ্ছিল, এখন কিন্তু অনেকটা জায়গা জুড়ে সেই ফ্লাক্সটা বেরোচ্ছে। তাহলে ইউনিফর্মলি স্প্রেড করার জন্য আমরা কোনটাকে ইউজ করলাম? পোলসুকে ইউজ করলাম। বোঝা গেল? অপশন এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, ইন হুইচ মেটেরিয়াল দ্য ব্রাশ অফ ডিসি জেনারেটর আর মেড? দেখো, ডিসি জেনারেটরের যে ব্রাশ, সেই ব্রাশ কোন মেটেরিয়ালে তৈরি করা হয়? ন্যাচারালি সেই মেটেরিয়ালটা হচ্ছে আমাদের কার্বন বা গ্রাফাইট। কেন না? দেখো, কার্বন এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা বলি, কার্বন বা গ্রাফাইটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা বলি। সেটা হচ্ছে, প্রথম কথা, এই যে কার্বন বা গ্রাফাইট, এটা কিন্তু একটা লুব্রিক্যান্ট মেটেরিয়াল। লুব্রিক্যান্ট লুব্রিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কার্বনের একটা আছে। অর্থাৎ কি? একটু পিচ্ছিল। তাহলে এখানে কি হবে? লুব্রিক্যান্ট হওয়ার জন্য লেস ফ্রিকশন, ফ্রিকশন কম হবে। আর ফ্রিকশন হবে, একদমই হবে না তা নয়, কম হবে। ঠিক আছে, আর কি? কার্বনের আরো একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মানে কি? মানে হচ্ছে, টেম্পারেচার যত বাড়বে, রেজিস্ট্যান্স তত কমবে। তাহলে দেখো, একটা কার্বনের বা গ্রাফাইটের যদি ব্রাশ আমরা কমিউটেটর সেগমেন্টের উপরে বসাই, তাহলে কমিউটেটর সেগমেন্টটা তো ঘুরছে, আর তার উপরে ব্রাশটা বসানো আছে, তাহলে সেখানে অবশ্যই ফ্রিকশন থাকবে। আর ফ্রিকশনের ফলে কি হবে? সেখানে হিট জেনারেট হবে। হিট জেনারেট যতই হবে, আমাদের ব্রাশের রেজিস্ট্যান্স তত কমতে থাকবে। ফলত কি হবে? ব্রাশের রেজিস্ট্যান্স যত কমবে, ভোল্টেজ ড্রপও কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট কালেকশন ভালো হবে। আমরা ব্রাশ ইউজ করি কেন? কারেন্ট কালেক্ট করার জন্য কমিউটেটর থেকে। তাহলে সেখান থেকে কারেন্ট কালেকশনটাও কিন্তু ভালো হবে। এর জন্য কিন্তু আমরা কার্বন বা গ্রাফাইটের ব্রাশ আমরা ইউজ করে থাকি। এছাড়াও যদি যদি কোথাও কোথাও কোনো কোনো ছোট মেশিন, যেখানে আমাদের ভোল্টেজ এতটাই কম যে আমাদের কি হয়, রেজিস্ট্যান্স আরো কমাতে হয় এবং কারেন্ট ক্যাপাসিটি বাড়াতে হয়, তাহলে কি করতে হয়? কিছু কিছু সময় এই কার্বনের সাথে, কার্বন কার্বন বা গ্রাফাইটের সাথে কি হয়, কপারের ডাস্ট মেশানো হয়। কপার ডাস্ট বা কপারের গুঁড়ো মেশানো হয়। ফলত এটা কি হয়ে গেল? একটা মেটাল গ্রাফাইটের ব্রাশ বলা হয়। কার্বন বা গ্রাফাইটের সাথে কি করা হয়? কার্বনের ডাস্ট, এই কপারের ডাস্ট মেশানো হয়, ফলত এটা মেটাল গ্রাফাইটের ব্রাশ বলা হয়। এটা করা হয় কেন না? কারেন্ট ক্যাপাসিটি বাড়ানোর জন্য। একটা ব্রাশের ভোল্টেজ ড্রপ কমানোর জন্য এবং কারেন্ট ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা কি করি? তার সাথে কোনো কোনো সময় কপারের ডাস্ট মিশিয়ে দিই। ফলত কি হয়? কারেন্ট কালেকশনটা আরো বেটার হয়ে যায়, ভোল্টেজ ড্রপটা কমে যায়। এর জন্য। বোঝা গেল? নেক্সট, হাউ মেনি প্যারালাল পাথ আর দেয়ার ইন সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং আর্মেচার অফ ডিসি জেনারেটর উইথ পোল অফ নাম্বার অফ 8? মানে 8 পোলের একটা জেনারেটর রয়েছে, 8 পোলের একটা ডিসি জেনারেটর রয়েছে, যাতে কি করা আছে? সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং করা আছে। দেখো, সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং আর সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং একই। তাহলে দেখো, সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্যারালাল পাথ কি হবে? অলওয়েজ কি হবে? 2 হবে, 2। সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্যারালাল পাথ অলওয়েজ 2 হবে। যদি এখানে ল্যাপ ওয়াইন্ডিং এর কথা যদি এখানে ল্যাপ ওয়াইন্ডিং এর কথা বলতো, তাহলে প্যারালাল পাথ কি হতো?
প্যারালাল পাথ ইকুয়ালস টু নাম্বার অফ পোল। নাম্বার অফ পোল, যতগুলো পোল হবে ততগুলোই প্যারালাল পাথ। কিন্তু এখানে তো আমাদের ল্যাপ ওয়াইন্ডিং বলেনি, এখানে আমাদের বলেছে ওয়েভ ওয়াইন্ডিং এর কথা। তো ওয়েভ ওয়াইন্ডিং যখনই হবে তখন প্যারালাল পাথ অলওয়েজ কি হবে? দুই হবে। প্যারালাল পাথ অলওয়েজ দুই হবে। বোঝা গেল? নেক্সট, ট্রান্সফরমার আর রেটেড ইন। দেখো ট্রান্সফরমার কিসে রেটিং করা হয় সেটা আমাদের কাছে জানতে চাই। তো আমি আগের ইয়ারের কোয়েশ্চেন সলভ করার সময়ও তোমাদেরকে ডিটেলসে বলেছি যে কেন, কিভাবে রেটিং করা হয়। তো প্রথম কথা, রেটিং করা হয় কেভিএ তে রেটিং করা হয় ট্রান্সফরমারকে। কেভিএ তে কেন রেটিং করা হয় না, দেখো কেভিএ মানে কি, এখানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ারে করা আছে পাওয়ারটাকে। ঠিক আছে, এখানে পাওয়ার ফ্যাক্টরের কোনো গল্প নেই। কেন নেই না, ম্যানুফ্যাকচার যখন ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার করে তখন তিনি জানেনই না যে ট্রান্সফরমারটা কেমন পাওয়ার ফ্যাক্টরে চলবে, ল্যাগিং এ চলবে, লিডিং এ চলবে, নাকি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলবে। পাওয়ার ফ্যাক্টর কেমন থাকবে উনি জানেন। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি না জেনে থাকেন তাহলে লস কেমন হবে উনি কিভাবে জানবেন? লস বের করার জন্যই উনি মেনলি এটা করেছে, কেভিএ তে রেটিং। তাহলে কিভাবে লস বের করবে? তো লস বের করার জন্য, টোটাল লস কত সেটা বের করার জন্য আমাদের কিন্তু এই কেভিএ তে রেটিংটা করা হয়। কিভাবে? দেখো আমরা ট্রান্সফরমার দু রকম লস পেয়ে থাকি, একটা হচ্ছে আয়রন লস, আর একটা কি, কপার লস। দেখো আয়রন লসের মধ্যে দুটো লস রয়েছে, একটা হচ্ছে এডি কারেন্ট লস প্লাস হিস্টেরেসিস লস। এই যে এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস দুটোই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট অফ ভোল্টেজ, ভোল্টেজের সাথে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বলতে পারি যে এই আয়রন লসটা রয়েছে, আয়রন লসটা কি, আয়রন লসটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট। আয়রন লসটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট। আর তোমরা জানো কপার লস, যেটা কিনা আই স্কোয়ার আর, তার মানে কি, কারেন্ট ডিপেন্ডেন্ট। কারেন্ট ডিপেন্ডেন্ট, তাহলে তোমরা এখান থেকে বলতে পারো যে কপার লস কারেন্ট ডিপেন্ডেন্ট এবং আয়রন লস আমাদের ভোল্টেজ ডিপেন্ডেন্ট। তাহলে এই দুটো লসকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু আমাদের টোটাল লস বেরিয়ে যাচ্ছে। আর টোটাল লস বেরিয়ে গেলে আমাদের কিন্তু ট্রান্সফরমারের এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে সেই জন্য করে, অর্থাৎ এই লস বের করা, এফিসিয়েন্সি বের করা, একটা ম্যানুফ্যাকচারকে একটা যখন নেম প্লেট, তার যে প্লেট রয়েছে, নেম প্লেট রয়েছে, সেই নেম প্লেটে কিন্তু তার এফিসিয়েন্সি বলো, আউটপুট কত, লস কত, সেগুলো কিন্তু লিখে দিতে হয়। তার জন্যই কিন্তু ট্রান্সফরমারকে কেভিএ তে রেটিং করা হয়। বোঝা গেল? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে কেভিএ। নেক্সট, calculate the current in low voltage side of a 1 kVA transformer যার কিনা লো ভোল্টেজ সাইডে রয়েছে 125 ভোল্ট আর হাই ভোল্টেজ সাইডে রয়েছে 250 ভোল্ট, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তাহলে দেখো লো ভোল্টেজ বলেছে যেটা কিনা 125 ভোল্ট, আর আমাদের পাওয়ার বলে দেওয়া আছে কত, পাওয়ার ইকুয়ালস টু 1 কেভিএ, 1 কেভিএ। আর ভোল্টেজ বলে দেওয়া আছে কিনা 125 ভোল্ট। তাহলে 1 কেভিএ মানে কি, 1000 ভিএ। তাহলে দেখো এখান দিয়ে আমরা কারেন্ট যদি বের করি তাহলে কি হবে, কারেন্ট হচ্ছে আমাদের 1000 ভিএ বাই 125 ভোল্ট, করলে দেখো আসবে সেটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার। অপশন সি তে রয়েছে 8 অ্যাম্পিয়ার, যেটা হয়ে যাবে রাইট আনসার। হুইচ টাইপ অফ ট্রান্সফরমার ডাজ নট আইসোলেট দ্য সেকেন্ডারি। দেখো বলছে কোন টাইপের ট্রান্সফরমারের সেকেন্ডারিকে আইসোলেট করা যায় না। কার থেকে আইসোলেট করা যায় না? প্রাইমারি থেকে আইসোলেট করা যায় না। দেখো অর্থাৎ কি বলতে চাচ্ছে, যে এমন একটা ট্রান্সফরমার যার একটা ওয়াইন্ডিং এই প্রাইমারি, আবার সেই ওয়াইন্ডিং এই সেকেন্ডারি, প্রাইমারি আর সেকেন্ডারিকে আলাদা করা যায়। তার মানে কি, এটা একটা ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমার। তাহলে কি এটা ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমার, ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমার। তাহলে ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কথা যদি তোমরা বলো, তোমরা নিশ্চয়ই জানো আমি কোন ট্রান্সফরমারের কথা বলছি। এটা যদি সাপোজ প্রাইমারি, তাহলে এটা কি হবে, সেকেন্ডারি।
সেকেন্ডারি দেখো একটা ওয়াইন্ডিং এর উপরেই কিন্তু দুটো সাইড রয়েছে, একটা প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড, বলতে পারো একটা ইনপুট সাইড একটা আউটপুট সাইড। ঠিক আছে, তাহলে দেখো এই জন্য করে এটাকে বলা হয় ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমার। আর এই ট্রান্সফরমারের নাম কি, সেটা হচ্ছে অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার, তো অটো ট্রান্সফরমার হচ্ছে একটা ওয়ান ওয়াইন্ডিং ট্রান্সফরমার, যার একটা ওয়াইন্ডিং এই প্রাইমারি আর একটা ওয়াইন্ডিং এই সেকেন্ডারি। আরো যদি আমরা একটু ডিটেলস বলি, দেখো তোমরা যখন টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কথা পড়েছো, সিঙ্গেল ফেজ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, সেখানে কি রয়েছে, একটা ট্রান্সফরমার কি ইলেকট্রিক্যালি কোনো প্রাইমারির সাথে সেকেন্ডারি কানেকশন থাকে না ন্যাচারালি, সেটাকে আমরা বলি কি ম্যাগনেটিক্যালি কাপেলড, তাই না? কিন্তু অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে এখানে কিন্তু দু রকম ক্যারেক্টারিস্টিক্স কাজ করে, একটা হচ্ছে কি ম্যাগনেটিক্যালি ম্যাগনেটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যালি কাপেলড। ম্যাগনেটিক্যালি কাপেলড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যালি কাপেলড, বোঝা গেল? এটা হচ্ছে একটা অটো ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে হয়ে যাবে কি অটো ট্রান্সফরমার, যার কিনা প্রাইমারি এবং সেকেন্ডারিকে আলাদা করা যায় না, বোঝা গেল? নেক্সট, দ্য স্পিড অফ অ্যান 8 পোল 50 হার্জ অল্টারনেটর। একটা অল্টারনেটরের যেটা কিনা 8 পোল 50 হার্জ ফ্রিকোয়েন্সি রয়েছে, তার স্পিড কত হবে? তাহলে দেখো আমরা স্পিড ইকুয়ালস টু কি জানি, এন ইকুয়ালস টু 120 এফ বাই পি। তাহলে 120 ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে, 50 হার্জ, পোল বলে দেওয়া আছে কত, 8 8। তাহলে দেখো কত আসবে, 750 আরপিএম, 750 আরপিএম, অপশন সি, বোঝা গেল? নেক্সট, a three-phase delta-connected alternator having a rotating armature will have। দেখো একটা থ্রি ফেজ ডেল্টা কানেক্টেড অল্টারনেটর, ডেল্টা কানেক্টেড মিন্স কেমন, দেখো ডেল্টা কানেক্টেড যদি এরকম হয় তাহলে তার কটা টার্মিনাল বেরোচ্ছে, তিনটে টার্মিনাল, তাহলে স্লিপ রিং নিশ্চয়ই তিনটে লাগবে, S1 S2 অ্যান্ড S3। তাহলে ডেল্টা কানেক্টেড হলে সেখানে স্লিপ রিং কটা লাগবে, তিনটে, তিনটে স্লিপ রিং। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। যদি এখানে স্টারের কথা বলতো, যদি এখানে বলা হতো যে স্টার কানেক্টেড, যদি এখানে বলা হতো স্টার কানেক্টেড, তার মানে কেমন, দেখো এখানে একটা স্লিপ রিং লাগবে, এই একটা স্লিপ রিং লাগবে, এই একটা লাগবে, আর এই একটা লাগবে, কটা লাগবে, S1 S2 S3 S4। তাহলে এখানে কি ফোর স্লিপ রিং, আর এখানে কি থ্রি স্লিপ রিং। তাহলে দেখো ডেল্টা কানেকশনের বেলায় হচ্ছে তিনটে স্লিপ রিং লাগবে, কিন্তু স্টার কানেক্টেড এর বেলায় কিন্তু চারটে স্লিপ রিং, এটা মাথায় রাখবে, বোঝা গেল? নেক্সট, the current from the stator of alternator is taken to the external circuit through। বলছে একটা অল্টারনেটর আছে, তো অল্টারনেটর মানে কি, অল্টারনেটর মানে তুমি একটা প্রাইম মুভার দিয়ে রোটেশন দেবে, ফলত আমরা কি হবে স্টেটর পার্ট থেকে আউটপুট পাবো। অল্টারনেটরে দুটো পার্ট, একটা রোটর একটা স্টেটর, তো অল্টারনেটরের আমরা স্টেটর থেকে আউটপুট নেব। তো স্টেটরে কি থাকে, স্টেটরে এখানে কি করা থাকে, এখানে ওয়াইন্ডিং করা থাকে, থ্রি ফেজ ওয়াইন্ডিং, যদি থ্রি ফেজ অল্টারনেটর হয় তাহলে থ্রি ফেজ ওয়াইন্ডিং করা থাকবে। আর আউটপুটে এরকম আমাদের যে টার্মিনাল বক্স তোমরা দেখে থাকো, এই টার্মিনাল বক্সে আমাদের তিনটে আউটপুট বেরিয়ে থাকবে, যেখান দিয়ে আমরা কি করব, এক্সটার্নাল সার্কিটে, এক্সটার্নাল সার্কিটে কারেন্ট দেবো বা লোড এখান থেকে কানেক্ট করব। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে কিন্তু সলিড কানেকশন, সলিড কানেকশন, কারণ তিনটে তো আমাদের আউটপুট টার্মিনাল বেরিয়েই আছে, আর এটা কিন্তু রোটেটিং পার্ট নয়, স্টেটরটা কিন্তু রোটেটিং পার্ট নয়, স্টেটর এটা, ঠিক আছে, রোটেটিং হচ্ছে রোটর পার্ট।
যেখানে আমাদের স্লিপ রিং এর মাধ্যমে কিন্তু এক্সাইটেশন দিতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলেছে যে আমরা এক্সটার্নালে কিভাবে নেব, সেটা হয়ে যাবে সলিড কানেকশন, স্লিপ রিং নয়, কিন্তু মাথায় রাখবে। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সলিড কানেকশন। বোঝা গেল? নেক্সট, the DC and AC generator are similar in the important function that is the, বলছে একটা ডিসি জেনারেটর আর একটা এসি জেনারেটরের মধ্যে একটা সিমিলার রয়েছে। সেই সিমিলারিটিটা কি? না, সেই সিমিলারিটিটা হচ্ছে, দেখো, প্রথম কথা হচ্ছে যে এসিতে তো এসি জেনারেটর, ডিসিতে কি ডিসি জেনারেটর? ডিসি জেনারেটরে ডিসি জেনারেট হয় কি? না। জেনারেটেড ইএমএফ, জেনারেটেড ইএমএফ ইজ এসি। জেনারেটেড ইএমএফ এসি কোথায়? দু জায়গাতেই। কেন? তোমরা ডিসি জেনারেটরের কথা একটু ভালো করে চিন্তা ভাবনা করো, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে কমিউটেটর। সেখানে কি রয়েছে? কমিউটেটর। কমিউটেটর, তো কমিউটেটর কি করছে? এসি কে ডিসি তে কনভার্ট করছে। এসি কে ডিসি তে কনভার্ট করছে। তো আমাদের কমিউটেটর কেন লাগালো? না, ডিসি জেনারেটরেও কিন্তু আমাদের এসি জেনারেট হচ্ছিল, ফলত সেইটা, সেই এসিটাকে, সেই এসি ইএমএফটাকে ডিসি তে কনভার্ট করার জন্যই আমরা এই কমিউটেটর লাগিয়েছিলাম ডিসি জেনারেটরে। কিন্তু আমাদের এসি জেনারেটরে তো আমাদের কনভার্ট করার কোনো দরকার নেই, আমাদের ওখানে কিন্তু কোনো কমিউটেটর বা কনভার্টার লাগানো নেই, আমরা এসি জেনারেট হচ্ছে, এসি কালেক্ট করছি। ঠিক আছে, তার জন্য তাহলে এখানে সিমিলারিটিটা কি হলো? যে জেনারেটেড ইএমএফ ইন দা ওয়াইন্ডিং, সেই জেনারেটেড ইএমএফটা কিন্তু এসি, অল্টারনেটিং ইন নেচার। আমরা আউটপুটে যেটা নিচ্ছি সেটা ডিসি জেনারেটরের ক্ষেত্রে কমিউটেটর দিয়ে কনভার্ট করিয়ে ডিসি নিচ্ছি, আর এসি অল্টারনেটরের ক্ষেত্রে স্লিপ রিং দিয়ে জাস্ট কালেক্ট করে নিচ্ছি। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার, জেনারেটেড ইএমএফ ইজ এসি। বোঝা গেল? নেক্সট, হুইচ টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজার মাস্ট নট বি ইউজড ইন কেস অফ ইলেকট্রিক্যাল বেসড ফায়ার? তো ইলেকট্রিক্যাল বেসড ফায়ার তোমরা জেনে রাখো যে ইলেকট্রিক্যাল বেসড ফায়ার যেটা, প্রথম কথা সেটা কোন ক্লাসের ফায়ার। এর ক্লাস যদি আমাদের কোনো জায়গায় কোনো এক্সামে দিয়ে দেয়, সেটা হচ্ছে এটা ক্লাস ডি ফায়ার। তো ক্লাস ডি ফায়ারের মধ্যে কি রয়েছে? এক তো রয়েছে মেটালস, তার সাথে কি রয়েছে? ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, তো মেটালস এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে মিলিয়ে ক্লাস ডি ফায়ার, ক্লাস ডি ফায়ার। এবারে এই যে মেটাল বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি কোনো কারণে ফায়ার বা আগুন লাগে, তাহলে আমাদের ফায়ার এক্সটিংগুইশ করার জন্য কোন কোন ধরনের ফায়ার এক্সটিংগুইশার আমরা ব্যবহার করতে পারি? দেখো, হ্যালন টাইপ, হ্যালন টাইপের ফায়ার এক্সটিংগুইশার আমরা ব্যবহার করতে পারবো ইলেকট্রিক্যাল বা মেটালসে। আর কি? আর আমরা ইউজ করতে পারবো CO2 টাইপ, কার্বন ডাই অক্সাইড টাইপ। আর কি? আর হচ্ছে ড্রাই পাউডার টাইপ। ড্রাই পাউডার টাইপ আমরা ফায়ার এক্সটিংগুইজার কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। কোনটা ব্যবহার করা একদম উচিত নয়, দেখো পড়ে রয়েছে ফোম এক্সটিংগুইজার। ফোম এক্সটিংগুইজার কিন্তু আমরা ইলেকট্রিক্যাল বেসড ওয়্যারিং এর বা আগুনের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে একদমই পারবো না, অর্থাৎ ব্যবহার করা উচিতই নয়। কোথায় ব্যবহার করবে সেটা যদি জিজ্ঞাসা করে কোন টাইপ এক্সটিংগুইজার, তাহলে কিন্তু লিকুইডের উপরে যখন আগুন লাগে তখন কিন্তু আমরা ফোম টাইপ এক্সটিংগুইজার ব্যবহার করে থাকি। বোঝা গেল? নেক্সট, the magnitude of electric shock on human body depends on, দেখো, একটা হিউম্যান বডি যে শক লাগবে, ইলেকট্রিক শক, সেই শকের পরিমাণটা কতটা হবে কিসের উপরে ডিপেন্ড করে? দেখো, হিউম্যান বডির রেজিস্ট্যান্স যদি ফিক্সড হতো তাহলে ভোল্টেজ বা কারেন্টের উপরে ডিপেন্ড করতো, কিন্তু এই যে লাইন ভোল্টেজ বা লাইন কারেন্ট বলেছেন, এইটা বলা যেত তখনই যদি কিনা হিউম্যান বডি রেজিস্ট্যান্সটা ফিক্সড হতো। তো হিউম্যান বডি রেজিস্ট্যান্স কেন ফিক্সড না? তোমরা ভালো করে জানো যে হিউম্যান বডি যখন বডিটা ওয়েট থাকে, অর্থাৎ কি বডিটা একটু ভিজে ভিজে ভাব থাকে, তাহলে বডি রেজিস্ট্যান্স অনেক কম থাকে। আর বডিটা যখন শুষ্ক থাকে তখন কিন্তু বডি রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে। তাহলে
আমরা কিন্তু বডি রেজিস্ট্যান্স ফিক্স না হওয়ায় তাহলে সেখানে আমরা বলতে পারছি না লাইন ভোল্টেজ বা লাইন কারেন্ট। তাহলে কি হবে না, বলতে হবে যে একটা খুব সুইটেবল যেটা সেটা হচ্ছে যে কারেন্ট কতটা ফ্লো হলো তার উপরে ডিপেন্ড করে। তাহলে দেখো অপশন ডি তে রয়েছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দা হিউম্যান বডি, কতটা অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হলো হিউম্যান বডির মধ্যে দিয়ে তার উপরে ডিপেন্ড করবে কিন্তু ইলেকট্রিক শক কতটা লাগবে। বোঝা গেল? নেক্সট, the size of the teeth of a hacksaw blade is directly related to its pitch. দেখো বলছে একটা হ্যাকসো ব্লেড, তো হ্যাকসো ব্লেডের যে টিথ গুলো থাকে ঠিক কতটা এরকম। তো বলছে যে হ্যাকসো ব্লেডের টিথ যদি এগুলো হয় তাহলে টিথের সাইজ কোনগুলো, টিথের সাইজ হচ্ছে এইগুলো। তাহলে দেখো এবার বলছে এই টিথের সাইজ এর পিচের উপর ডিপেন্ড করে, এইটা হচ্ছে তার পিচ, এটা হচ্ছে পিচ। তাহলে পিচ যদি আমরা বাড়াই, ধরো পিচ আরো এতটা আমরা বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে, পিচ বাড়ালে এই অ্যাঙ্গেলটা তো সেম, তাহলে এতটা আরো বেড়ে গেল, তাহলে কি হবে, টিথের সাইজ অবশ্যই বাড়লো। তাহলে আমরা বলতেই পারি যে সাইজ অফ টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস পিচ। হ্যাকসো ব্লেডের টিথের সাইজ তার পিচের উপর ডিপেন্ড করে। এবারে বলেছে যে হাউ ইজ দ্য পিচ স্পেসিফাইড, পিচটা কিভাবে স্পেসিফাই করা থাকবে, যে পুরো ব্লেডে কি পিচটা স্পেসিফাই করা থাকবে। দেখো ফার্স্ট অপশনে বলেছে যে হোল ব্লেড লেন্থ, যে ব্লেডের যে হোল লেন্থ রয়েছে সেই হোল লেন্থে কি পিচটা স্পেসিফাই করা থাকবে, তা নয়। বলছে যে পার লেন্থ অফ 100 mm, না পার লেন্থ অফ 25 mm, না পার লেন্থ অফ 10 mm। দেখো এই হ্যাকসো ব্লেডে কি হবে, পার লেন্থ অফ 25 mm এ কিন্তু পিচটা স্পেসিফাই করা থাকে। অর্থাৎ কি, সাপোজ ধরো পার লেন্থ অফ 25 mm এ কতগুলো ব্লেড রাখতে পারবো আমরা, কতগুলো টিথ, ব্লেড বলছি সরি, টিথ রাখতে পারবো। তাহলে দেখো যদি আমরা বলি যে 14 টিথ, 14 টিথ, অথবা বললো 18 টিথ, 24 টিথ, এগুলো এক্সাম্পল, অথবা 32 টিথ। এই যে এই যে এক্সাম্পল গুলো আমি দিচ্ছি এগুলো কতটার মধ্যে, কত লেন্থের মধ্যে, না পার লেন্থ অফ 25 mm এ কিন্তু এতগুলো টিথ রাখতে হবে, এটা কিন্তু স্পেসিফাই করা আছে। ঠিক আছে, তাহলে হ্যাকসো ব্লেডের জন্য কিন্তু মাথায় রাখবে পার লেন্থ অফ 25 mm। বোঝা গেল, সেখানে কতগুলো টিপ থাকবে সেটা স্পেসিফাই করা আছে, পুরো ব্লেডে নয়, পার লেন্থ অফ 25 mm। বোঝা গেল? নেক্সট, which is the correct angle with the cable surface at which knife blade should be kept while stripping a cable। দেখো যখনই আমরা কোনো কেবেলকে স্ট্রিপিং করি, মানে কি কেবেলের ইনসুলেশনটাকে হটাই বা সরাই, তাহলে তখন আমরা কি করি না, ইলেকট্রিক্যাল নাইফ দিয়ে যখনই আমরা কোনো ওয়্যারের ইনসুলেশন হটাই তাহলে আমরা একটা অ্যাঙ্গেলে সেটাকে কাটি। যত দেখো অ্যাঙ্গেল বাড়তে থাকবে, যত অ্যাঙ্গেল বাড়তে থাকবে তাহলে কি হবে, আমাদের যখনই আমরা প্রেসারটা একটু বেশি দেব, এই যে নাইফের যে ব্লেডটা রয়েছে সেটা কি হবে, কন্ডাক্টরে গিয়ে ঘা খাবে, তাহলে কন্ডাক্টর ইনজুরি হবে, কন্ডাক্টরে একটু। সেই ইনজুরিটা থেকে এড়ানোর জন্য একটা সঠিক অ্যাঙ্গেল মেনটেন করা দরকার। সেই অ্যাঙ্গেলটা কত হবে, সেই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই লেস দেন লেস দেন 40, সরি, লেস দেন 45 ডিগ্রি। তাহলে কি 45 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত, না 0 ডিগ্রিতে নিয়ে নিয়ে গেলে তাহলে তো আর এই অ্যাঙ্গেল এটা ইনসুলেশনটাকে আমরা কাটতে পারবো। তাহলে কি হবে, আবার নট লেস দেন 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রির নিচে নামালে সেটা ঠিকঠাক কাটা কাটা যাবে না, আবার 45 ডিগ্রির উপরে গেলে কিন্তু কন্ডাক্টরে ইনজুরি আসতে পারে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে বিটুইন 20 টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা আমাদের নাইফের ব্লেডটাকে চালাই তাহলে কিন্তু এদিকে কন্ডাক্টরেও কোনো ইনজুরি আসার এ নেই, চান্স নেই, আবার ইনসুলেশনটাও কিন্তু ঠিকঠাক ঘটানো যাবে। বোঝা গেল? নেক্সট, আর থাইরয়েড টাইপ লাইটনিং অ্যারেস্টার। দেখো থাইরয়েড টাইপ লাইটনিং অ্যারেস্টারটা কি, না প্রথম কথা হচ্ছে থাইরয়েড টাইপ লাইটনিং অ্যারেস্টার হচ্ছে একটা লাইটনিং অ্যারেস্টার যেটা কিনা তার ভিতরের কানেকশনটা আমি একটু দেখাই।
দেখো এইটা হচ্ছে একটা থাইরয়েড টাইপ লাইটনিং অ্যারেস্টারের কনফিগারেশন। তো এটা কি থাকে, এর বাইরে একটা হাউস করা থাকে বা উম, বলতে পারো যে এটা একটা মেটেরিয়ালের ভিতরে বসানো থাকে। সেই মেটেরিয়ালটা কিসের মেটেরিয়াল, সেটা হচ্ছে আমাদের পোর্সিলিনের তৈরি। এই হাউসটা হাউস হচ্ছে কিসের তৈরি, পোর্সিলিন মেড অফ পোর্সিলিন। তো পোর্সিলিনের ভিতরে অ্যারেঞ্জমেন্ট করা থাকে এইগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্পার্ক গ্যাপ। স্পার্ক গ্যাপ কেন করা হয়, যখন লাইটনিং এসে এখানে পড়বে তখন কি হবে, তখনই একমাত্র এই স্পার্ক গ্যাপ গুলোকে অতিক্রম করে কিসের আকারে, স্পার্কের আকারে টোপকে কিন্তু এই পারে আসতে পারবে। যখন লাইটনিং পড়বে না এর মধ্যে বা এর ওপরে, তখন কি হবে, রেটেড ভোল্টেজ থাকবে। তো রেটেড ভোল্টেজ যদি আমরা এটাকে শর্ট করি তাহলে কি হবে, রেটেড ভোল্টেজ কিন্তু গ্রাউন্ড হয়ে যাওয়ার চান্স থাকবে। তাহলে রেটেড ভোল্টেজ যাতে না টপকাতে পারে, অনলি ওভার ভোল্টেজের কারণে স্পার্ক টপকাতে পারে, সেই জন্য কিন্তু স্পার্ক গ্যাপ করা রয়েছে। আর এটা কি রয়েছে, এটা হচ্ছে নন লিনিয়ার রেজিস্টার। লিনিয়ার রেজিস্টার, নন লিনিয়ার রেজিস্টার কি জিনিস, নন লিনিয়ার রেজিস্টার প্রথম কথা আর কি, এটা মেড অফ থাইরাইড। মেড অফ থাইরাইড, কেন মেড অফ থাইরাইড এই নন লিনিয়ার রেজিস্টার, প্রথম কথা নন লিনিয়ার রেজিস্টারটা কি, নন লিনিয়ার রেজিস্টার হচ্ছে, নন লিনিয়ার রেজিস্টার কি না, নন লিনিয়ার রেজিস্টার হচ্ছে যত এর অ্যাক্রসে ভোল্টেজ বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে। কি হবে, রেজিস্ট্যান্স ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ ভোল্টেজ, সেটা হচ্ছে নন লিনিয়ার রেজিস্টার। যেটা কিসের তৈরি, যেটা হচ্ছে আমাদের থাইরাইডের তৈরি। তো থাইরাইডের তৈরি নন লিনিয়ারের কিছু রেজিস্টারের লেয়ার করা থাকে এখানে, যেটার কারণে কি হয়, যখনই এখানে এর অ্যাক্রসে ওভার ভোল্টেজ চলে আসবে তখন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কি হবে, এখানকার রেজিস্ট্যান্স যেটা যেটা নন লিনিয়ার রেজিস্ট্যান্স, সেখানে কি হবে, একটা লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড হয়ে যাবে। রেজিস্ট্যান্স কমে গিয়ে একটা লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড হয়ে যাবে। ফলত কি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বা খুব অনায়াসে যেটা আমাদের সার্জ কারেন্ট, সেই সার্জ কারেন্টটা কিন্তু গ্রাউন্ড হয়ে যেতে পারে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এখানে দেখো অপশন সি তে রয়েছে অফার্স এ লো রেজিস্ট্যান্স পাথ টু দ্য সার্জ। বোঝা গেল যে কেন এখানে একটা লো রেজিস্ট্যান্স পাথ ক্রিয়েট হচ্ছে, কারণ এখানে একটা নন লিনিয়ার রেজিস্টারের লেয়ার করা রয়েছে, কিসের তৈরি, থাইরাইটের তৈরি। এবং এই নন লিনিয়ার রেজিস্টারটা কি না, যদি এর অ্যাক্রসে ভোল্টেজ ইনক্রিজ হয় তাহলে কি হয়, যে রেজিস্ট্যান্স খুব তাড়াতাড়ি ডিক্রিজ করে যায়। এটা হচ্ছে নন লিনিয়ার রেজিস্টার, বিশেষ করে থাইরাইটের তৈরি। বোঝা গেল। নেক্সট, হোয়াট ইজ দ্য রিপল ফ্রিকোয়েন্সি অফ 415 ভোল্ট 50 হার্জ থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার? দেখো বলছে যে একটা থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্রিকোয়েন্সি কত হবে। দেখো রিপল ফ্রিকোয়েন্সি বের করার আগে আমরা যদি একটু হাফ ওয়েভ বা ফুল ওয়েভ নিয়ে কথা বলি, দেখো কি হয় জিনিসটা। হাফ ওয়েভের ক্ষেত্রে কি হয়, দেখো একটা সাইন ওয়েভ যখনই আমরা ইনপুট দেব, একটা সাইন ওয়েভ ফর্ম যখনই আমরা ইনপুট হিসাবে দেব, আউটপুটে কি পাবো আমরা, শুধুমাত্র পজিটিভ পালসটা পাবো, নেগেটিভ পালসটা পাবো না। এটা কিসের ক্ষেত্রে, এটা হাফ ওয়েভের ক্ষেত্রে। তো হাফ ওয়েভ রেকটিফায়ারে কি হচ্ছে দেখো, ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকছে, ফ্রিকোয়েন্সি সেম থাকছে, ইনপুট ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আউটপুট ফ্রিকোয়েন্সি। কেমন করে আমি একটু বলি। তো এইটা বলতে গেলে আগে আমাদের জানতে হবে যে সাইকেলের কথা, একটা ফুল সাইকেলের কথা কিভাবে। দেখো এখানে আমরা একটা কমপ্লিট সাইকেল ইনপুট দিয়েছি, যেটাতে রয়েছে একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল। কিন্তু এখানে একটা পজিটিভ হাফ সাইকেল শুধু পাচ্ছি, তাও আমরা বলছি যে একটা কমপ্লিট সাইকেল পেয়ে যাচ্ছি। কেন, কেন যদি তোমরা একটু বলো। দেখো সাইকেল, সাইকেলের কথা যদি বলি, আমরা সাইকেল কখন বলছি না, আমরা আগে পড়েছি যে একটা কমপ্লিট 360 ডিগ্রির ওয়েভ ফর্মকে বলছি আমরা সাইকেল। ঠিক তাও ওটাও ঠিক আছে, আরো একটা কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে দেখো
আমরা যদি একটা ওয়েব ফর্ম নিয়ে কথা বলি, দেখো এরকম একটা ওয়েব ফর্ম আছে, তুমি কি বলবে যে কোন জায়গার পর থেকে এটা আবার রিপিট হচ্ছে? তাহলে দেখো আমরা যদি বলি যে এই জায়গার পর থেকে, তাহলে কি হচ্ছে যে এইটা একটা কমপ্লিট সাইকেল। তারপর থেকে দেখো আবার একই জিনিস রিপিট হচ্ছে, তাহলে এখানেও একটা কমপ্লিট সাইকেল এই পর্যন্ত। যদি আমরা আরেকটু বাড়াতাম, এটা কি এটা কমপ্লিট সাইকেলের মধ্যে পড়তো? পড়তো না। তাহলে যার পর থেকে আবার রিপিট হচ্ছে, তাহলে সেই পর্যন্ত হতো কি একটা কমপ্লিট সাইকেল। ঠিক তেমন এইখানে যদি দেখো এই পর্যন্ত কি হচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। তারপরে যদি আরো একটা ইনপুট, সাপোজ আমি একটা ইনপুটের কথা বলি, এরকম যদি বলতাম, তাহলে দেখো ইনপুট থেকে যদি আমরা আউটপুটে দেখি, একটা আউটপুট পাচ্ছি, নিচের পোর্শনটা আমরা পাচ্ছি না, মানে নেগেটিভ পোর্শনটা পাচ্ছি না, আবার আমরা পাচ্ছি। তাহলে কি হতো, যে এই পর্যন্ত হচ্ছে, তারপরে এসে দেখো আবার এখান থেকে রিপিট হচ্ছে, এই যে রিপিট হওয়া শুরু হয়েছে এই পর্যন্ত, তাই না? যে একটা কমপ্লিট সাইকেল এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার এখান দিয়ে রিপিট হচ্ছে। তাহলে রিপিট কখন থেকে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। রিপিট কখন থেকে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা গেল হাফ ওয়েভের কথা। যদি আমরা ফুল ওয়েভের কথা বলি, ফুল ওয়েভে কি হচ্ছে দেখো, একটা ইনপুট ইনপুট দিয়েছি ফুল ওয়েভের ক্ষেত্রে। দেখো এখানে কি হচ্ছে, দেখো দুটো রিপিট হয়েছে, মানে এই একটা এসছে নেগেটিভ হাফ সাইকেলটা, আবার আমরা পজিটিভে পেয়েছি। এটা কি ফুল ওয়েভের ক্ষেত্রে, ফুল ওয়েভ। বাট এগুলো সিঙ্গেল ফেজ, এগুলো সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ। তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে, সাইকেল ছিল কটা, ইনপুট সাইকেল ছিল একটা। এখানে ইনপুট সাইকেল কটা হয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত একটা সাইকেল, এখান থেকে এই পর্যন্ত একটা সাইকেল। তাহলে এখানে দুটো হয়ে গেছে। তাহলে ইনপুট ফ্রিকোয়েন্সি ছিল কটা, একটা। আর আউটপুট ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে, টু ইন্টু ইনপুট ফ্রিকোয়েন্সি, তাই না? দুটো হয়ে গেছে ইনপুট ফ্রিকোয়েন্সি সমান। বুঝতে পারছি কিনা দেখো, আগে ছিল ফ্রিকোয়েন্সি একটা, একটা কমপ্লিট সাইকেল দিয়েছিলাম, এখানে আমরা বাইরে দুটো সাইকেল পাচ্ছি। তাহলে যদি আমরা থ্রি ফেজের কথা বলি, থ্রি ফেজের কথা বলি, তাহলে দেখো একটা কমপ্লিট সাইকেল যদি আমরা দিই, থ্রি ফেজের একটা কমপ্লিট সাইকেল যদি আমরা দিই, দেখো এরকম যদি একটা কমপ্লিট সাইকেল দিই এই পর্যন্ত, তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি, দেখো এইটা হচ্ছে একটা থ্রি ফেজের কমপ্লিট সাইকেল, ওয়ান সাইকেল। একটা কমপ্লিট সাইকেল যদি আমরা ইনপুটে দিয়ে থাকি, এগুলো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউট। তাহলে দেখো এখানে ছটা কমপ্লিট সাইকেল তৈরি হয়। কেন না, বারবার বলেছি যে কোন ওয়েব ফর্মটা কোন জায়গা থেকে রিপিট হচ্ছে। দেখো এই জায়গাটার পর থেকে একটা রিপিট হয়ে যাচ্ছে, এই জায়গার পর থেকে, এই জায়গার পর থেকে আরো একটা রিপিট, রিপিট রিপিট রিপিট। তাহলে এরকম ছটা কিন্তু পালস তৈরি হয়েছে, তার মানে ছটা কমপ্লিট সাইকেল তৈরি হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি কতগুলো হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি ছগুণ বেড়ে যাচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি যেটা ছিল এফ ইন, তার সাথে কি হয়ে যাচ্ছে, ছগুণ ইকুয়ালস টু কি এফ আউট। তাহলে দেখো আউটপুট ফ্রিকোয়েন্সি কত গুণ বেড়ে যাচ্ছে, ছগুণ বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের দিয়েছি কত, 50 হার্জ। 50 হার্জ দিয়েছি ইনপুটে, ইনপুটে দিয়েছি কি 50 হার্জ। তাহলে আউটপুটে কত, আউটপুটে 50 × 6 ইকুয়ালস টু কি পাবো, 300 হার্জ। বোঝাতে পারলাম কিনা দেখ, একদম ইজি পদ্ধতিতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইনপুটে যদি আমরা 50 হার্জের ফ্রিকোয়েন্সি দিই, তাহলে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, যেহেতু থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে আমাদের আউটপুট হয়ে যাবে 300 হার্জ, মানে ছগুণ বেড়ে যাবে। অনেকে ভাবতো যে সিঙ্গেল ফেজে 50 হার্জ দিয়েছি মানে থ্রি ফেজে নিশ্চয়ই 150 হার্জ হয়ে যাবে। তা কিন্তু নয়, এটা 300 হার্জ হয়ে যাবে। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে 300 হার্জ। বোঝা গেল? নেক্সট, in a motor generator set, the type of AC motor is used. দেখো যে
কোন এসি মোটর আমরা মোটর জেনারেটর সেট অর্থাৎ এমজি সেটে আমরা ইউজ করে থাকি। এমজি সেটে কোন এসি মোটর আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে দেখো যে মোটরই আমরা ইউজ করি না কেন সেই মোটরের যেন স্পিড কনস্ট্যান্ট হয়, স্পিড যেন কনস্ট্যান্ট। তার জন্য দেখো এখানে স্পিড কনস্ট্যান্ট মোটর কোনগুলো রয়েছে। এক তো আমরা বলে থাকি যে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর হচ্ছে একটা স্পিড কনস্ট্যান্ট মোটর, বা এটা যদি আরো ভালো করে বলতে হয় যে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরে কিন্তু পারফেক্ট স্লিপ থাকে না, মানে পারফেক্ট স্পিড থাকে না। অর্থাৎ কি, যখনই আমরা লোড চাপাই স্কুইরাল কেজের উপরে তখন কি হয়, একটু স্লিপ চলে আসে, মানে কি সিঙ্ক্রোনাস স্পিডের থেকে পিছিয়ে যায়। কিন্তু তাও এটা কিন্তু একটা কনস্ট্যান্ট স্পিড মোটর, যতটাই পিছিয়ে যাক না কেন সেই স্পিডটা মেনটেন করে কিন্তু চলে। তাহলে এখানে আমাদের থাকছে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। আর সব থেকে যদি সুইটেবল বলা হয় যে একটা মোটর জেনারেটর সেটে সব থেকে সুইটেবল মোটর কি হবে এসি মোটর, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর। কারণ এখানে লোড চাপালেও কিন্তু আমাদের একই স্পিডে ঘুরতে থাকে, অর্থাৎ স্পিড একদম কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট স্পিড মোটর হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস মোটর। তাহলে আমাদের সিঙ্ক্রোনাস মোটরই কিন্তু এমজি সেটে ব্যবহার করা উচিত। কোনো কোনো জায়গায় তোমরা পাবে এমজি সেটে সিঙ্ক্রোনাস মোটর, কিন্তু যেটা হচ্ছে আমাদের ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। কেন না, স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর বলাই হয় যে স্পিড কনস্ট্যান্ট মোটর, আর তার সাথে সাথে অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি অ্যান্ড সিম্পল কনস্ট্রাকশন। সিম্পল কনস্ট্রাকশনের জন্য আমাদের এটাকে অ্যাজ এ রোটর বা অ্যাজ এ প্রাইম মুভার এসি মোটর হিসাবে ইউজ করা হয় এমজি সেট। এখানে মোস্ট সুইটেবল হতে পারতো, মোস্ট সুইটেবল হতে পারতো, মোস্ট সুইটেবল হচ্ছে কিন্তু সিঙ্ক্রোনাস মোটর। কিন্তু এখানে করবে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। কেননা এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অ্যান্ড সিম্পল কনস্ট্রাকশন, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে স্পিড কনস্ট্যান্ট বলাই যায়। ঠিক আছে, তবু হলেও একটু লোড চাপালে কিন্তু এখানে স্লিপ চলে আসে বা স্পিডটা একটু ডাউন হয়ে যায়। ঠিক আছে, এখানে হওয়া উচিত ছিল সিঙ্ক্রোনাস মোটর, বাট সিঙ্ক্রোনাস মোটর অত অ্যাভেলেবিলিটি নেই এবং এর ডিফিকাল্ট কনস্ট্রাকশন, তার কারণে সিঙ্ক্রোনাস মোটর ব্যবহার করা হয় না। বোঝা গেল। নেক্সট, টু পিন সকেট should not be used in domestic wiring unless the appliance to connected is। বলছে যে আমরা যে টু পিন সকেট ইউজ করে থাকি ডোমেস্টিক লাইনে, টু পিন সকেট যেখানে কি থাকে, ফেজ আর নিউট্রাল, এখানে আর্থের কোনো অস্তিত্ব নেই। তাহলে এমন অ্যাপ্লায়েন্সে কি করা থাকতে হবে যাতে আমরা ডবল পিন সকেটটা ইউজ করতে পারি। এখানে দেখো কিছু অপশন দেওয়া হয়েছে যে ডাবল আর্থ। ডাবল আর্থ মানে কি, ডাবল আর্থ মানে হচ্ছে এক তো বডি আর্থ, অ্যাপ্লায়েন্সের বডি আর্থ, প্লাস যে আমাদের যে থ্রি পিন সকেট আমরা বলি, থ্রি পিন বা ফাইভ পিন সকেট, সেখানে যে একটা আর্থের টার্মিনাল রয়ে থাকে, সেই আর্থের টার্মিনাল দিয়ে কিন্তু আর্থ হয়ে যায়। তাহলে কি হবে, বাই দা সকেট, এটা সকেট আর্ট। তাহলে এইভাবে হচ্ছে ডবল আর্ট করা হয়, কিন্তু আমাদের যেহেতু এটা টু পিন সকেট তাহলে এখানে ডবল আর্ট করাই যাবে না, শুধু বডি আর্ট হতে পারে কিন্তু ডবল আর্ট হবে। তাহলে দেখো ডাবল ইনসুলেটেড, আচ্ছা ডাবল ইনসুলেটেড আমি একটু পরে আসছি। কন্ট্রোল বাই ইএলসিবি, দেখো ইএলসিবি মানে কি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। তো আর্থে লিকেজ হতে হবে, অর্থাৎ লিকেজ কারেন্ট ফ্লো হতে হবে, সেইটা ডিটেক্ট করবে কে, ইএলসিবি। কিন্তু এখানে লিকেজ কারেন্ট আর্থে কোথায় ফ্লো হবে, আর্থ তো করাই নেই। তাহলে কি হবে, সেইটা যদি লিকেজ কারেন্ট হতো তাহলে এখানে ইএলসিবি ট্রিপ করে সার্কিটটাকে ব্রেক করে দিতে পারতো। এখানে সেটা হবে না। আর এমসিসিবি, এমসিসিবি কি করে, এমসিসিবি শুধুমাত্র ওভার কারেন্ট ডিটেক্ট করে, ওভার কারেন্ট ডিটেক্ট করে, কিন্তু এখানে ওভার কারেন্টের কোনো অস্তিত্ব নেই। তাহলে আর ইএলসিবি কি বললাম, ইএলসিবি অনলি লিকেজ কারেন্ট ডিটেক্ট করে। পড়ে রইলো ডাবল ইনসুলেটেড। ডাবল ইনসুলেটেড মানে কি, ডাবল ইনসুলেটেড মানে কোনো একটা অ্যাপ্লায়েন্স, সেই অ্যাপ্লায়েন্সের ভিতরে যদি কোনো মেটাল কেস থাকে তার উপর তার বাইরে ডাবল ইনসুলেটেড করা থাকতে হবে। অর্থাৎ কি, সেইটার বাইরে ডাবল ইনসুলেটেড মেটেরিয়াল দিয়ে কেস করা থাকতে হবে। অর্থাৎ
যেটা ধরো এটা একটা পিসিবি বা ওর মধ্যে থাকা ইলেকট্রিক্যাল কোনো সার্কিট বোর্ড, সেটাকে কি করতে হবে, সেটাকে ফার্স্ট একটা ইনসুলেটেড বডি দিয়ে ফার্স্ট ইনসুলেশন, এবং তারপরে আরো একটা এক্সট্রা প্রোটেকশন তোমাকে দিতে হবে, সেকেন্ড ইনসুলেশন বা ইনসুলেটেড কেসিং, যেটা বডিকে ইনসুলেট করে রাখবে কার থেকে, না যে আমরা হিউম্যান বডি যেটাকে অপারেট করব, আমাদের যাতে শক না লাগে সেই জন্য এটাকে ডাবল ইনসুলেটেড করা থাকতে হবে। ডাবল ইনসুলেটেড, সেকেন্ড ইনসুলেটেড করে থাকতে হবে, তাহলে কি করতে পারবো, আমরা টু পিন সকেটে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো কোনো অ্যাপ্লায়েন্সকে ইন ডোমেস্টিক ওয়ারিং। যখনই এটা আমাদের ডাবল ইনসুলেটেড করা থাকবে তখনই আমরা ইউজ করতে পারবো, যদি না আমরা আর্থ ইউজ করি। বোঝাতে পারলাম কথাটা? যদি আমরা আর্থ ইউজ করতাম তাহলে আমাদের কোনো দরকার ছিল না ডাবল ইনসুলেশনের, কিন্তু যেহেতু এখানে আর্থ নেই, সেহেতু আমাদের ডাবল ইনসুলেটেড অ্যাপ্লায়েন্স কিন্তু ইউজ করতে হবে। বোঝা গেল? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে যে ডাবল ইনসুলেটেড কেসিং থাকতে হবে, ডাবল ইনসুলেটেড কেসিং থাকতে হবে। নেক্সট, হুইচ টাইপ অফ ওয়ারিং ইজ সুইটেবল ফর মাল্টি স্টোরিড বিল্ডিং? দেখো, মাল্টি স্টোরিড বিল্ডিং মানে যেগুলো আমরা বলে থাকি বাংলায় অনেকগুলো তালাযুক্ত বিল্ডিং, সেটাকে কি ওয়ারিং করা হয়, সেখানে সেখানে করা হয় ন্যাচারালি ট্রি ওয়ারিং। ট্রি ওয়ারিং মানে কি? ট্রি ওয়ারিং মানে হচ্ছে যে ব্রাঞ্চ ওয়ারিং। এটা যদি আমাদের মেন ধরে থাকি, সেই মেন থেকে কি হয়, ফার্স্ট এখানে, এখানে, দ্বিতীয় তলায় উঠে আবার এখানে, আবার এখানে, এরকম অনেক তলা পর্যন্ত আমরা এটাকে ওয়্যারিং ডিস্ট্রিবিউট করতে পারি। এরপরে গিয়ে কি হয়, এরপরে প্রত্যেকটা তালাতে বা প্রত্যেকটা ঘরে গিয়ে আবার এখান দিয়ে আবার ডিস্ট্রিবিউট হয়, এখানে আবার ডিস্ট্রিবিউট হয়। তাহলে এইরকম ভাবে কি হয়, তাহলে এটা কিন্তু একটা দেখতে অনেকটা ট্রি এর মতো, সেই জন্য এটাকে বলা হয় ট্রি ওয়্যারিং। ট্রি ওয়্যারিং। এবারে ব্যাপারটা হলো যে এই ট্রি ওয়্যারিং এর একটা ড্রব্যাক। কি ড্রব্যাক? এই ড্রব্যাক হচ্ছে যে ট্রি ওয়্যারিং এর যেটা মেন লাইন যেটা, সেই মেন লাইনের যদি কোনো ফিউজ বা সার্কিট ব্রেকার যদি কোনো কারণে ব্রেক করে যায়, তাহলে কিন্তু পুরো বিল্ডিংটাই অফ, পুরো বিল্ডিং এর যে ইলেকট্রিক্যাল কানেকশন বা ইলেকট্রিক্যাল সাপ্লাই সেটা কিন্তু অফ হয়ে যাবে। তাহলে এখানে একটা ড্রব্যাক রয়েছে, যার কারণে এটা সলিউশনও রয়েছে, এই ড্রব্যাকের একটা সলিউশন রয়েছে। কি সলিউশন? না, তাহলে তোমাদের একটা অন্য ওয়্যারিং করতে হবে। কি ওয়্যারিং? সেটা হচ্ছে রিং মেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। দেখো, রিং মেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা যদি মেন লাইন হয়, তো মেন লাইনটাকে তোমাদের প্যারালালে ভাগ করতে হবে। প্যারালালে ভাগ করার পরে তোমাদের কি করতে হবে, এবার প্রত্যেকটা তলায় তোমাকে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো, কোনো একটা জায়গায় যদি তোমার ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। সাপোজ ধরো এই জায়গায় ব্রেক হয়ে গেছে, তাহলে এখানে ব্রেক হয়ে গেছে, এখান দিয়ে পাচ্ছে, ধরো এখান দিয়ে পাচ্ছে না, এখান দিয়ে পাচ্ছে না, কিন্তু ওপর দিয়ে তো পাচ্ছে। তুমি আরো এক জায়গায় ব্রেক দেখাও, যে ধরো এইখানে ব্রেক হয়ে গেছে, এইখানে ব্রেক হয়ে গেছে, ওপর দিয়ে পাচ্ছে, নিচ দিয়ে পাচ্ছে না, অথবা উপরে উপরে ব্রেক হয়ে গেছে, তাহলে নিচ দিয়ে পাচ্ছে কিন্তু উপর দিয়ে পাচ্ছে না। ব্যাপারটা হলো যে দু জায়গা থেকে কিন্তু সাপ্লাই থাকবে। এইটা করলে কিন্তু এটা কি, রিং মেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন বোর্ড সিস্টেম সিস্টেম। তো এইটা হচ্ছে মেন লাইন, এটাও মেন। তো এই রিং মেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বোর্ড সিস্টেম এইটা করলে কিন্তু সব থেকে বেশি, মানে সব থেকে বেস্ট হয়, কিন্তু এটা করা একটু ডিফিকাল্ট। সেটার জন্য এটা ইউজ করা হয় না, কি ইউজ করা হয়, ফ্রি ওয়ারিংই ইউজ করা হয়। তাহলে এখানে কিন্তু সুইটেবল বা বলতে পারো যে মাল্টি স্টোরেড বিল্ডিং এ কিন্তু ইউজ করা হয় ট্রি সিস্টেম ওয়ারিং কিন্তু ইউজ করা হয়। কিন্তু ট্রি সিস্টেমের থেকে সব থেকে বেস্ট হতো যদি আমরা রিং মেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বোর্ড সিস্টেম করতাম। বোঝা গেল? নেক্সট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ওয়াটেজ অফ অ্যান অ্যাপ্লায়েন্স অন 16 অ্যাম্পিয়ার ফিউজ ব্রাঞ্চ? দেখো, 16 অ্যাম্পিয়ার ফিউজ ব্রাঞ্চ যখনই বলেছে, তখন এটা হয়ে যাবে কি, একটা পাওয়ার সাব সার্কিট।
কখনো কখনো তোমাকে 16 অ্যাম্পিয়ার না বলে এই কথাটাই বলে দেবে যে পাওয়ার সাব সার্কিটের ম্যাক্সিমাম পারমিসেবল ওয়াটেজ কত। দেখো, পাওয়ার সাব সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম পারমিসেবল ওয়াটেজ হচ্ছে 3 কিলোওয়াট, ম্যাক্সিমাম 3 কিলোওয়াট। আর যদি আরো একটা কোয়েশ্চেন এখান থেকে আসে, সেম রিলেটেড কোয়েশ্চেন, যে যেটা কিনা আমাদের 5 অ্যাম্পিয়ার ফিউজের ব্রাঞ্চ, 5 অ্যাম্পিয়ার ফিউজের ব্রাঞ্চ, সেটা হচ্ছে কি বলা হয়, লাইট সাব সার্কিট, লাইট সাব সার্কিট, লাইট সাব সার্কিট, যেটা কিনা আমাদের 5 অ্যাম্পিয়ারের ব্রাঞ্চ, সেটা হচ্ছে লাইট সাব সার্কিট। এখানে কতটা ইউজ করতে পারবে ম্যাক্সিমাম পারমিসেবল ওয়াটেজ, সেটা হচ্ছে 800 ওয়াট, ম্যাক্সিমাম 800 ওয়াট। বোঝাতে পারলাম? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে 3 কিলোওয়াট। নেক্সট, a NAND circuit with positive logic will operate as। দেখো, আমাদের এই কোশ্চেনটা করার আগে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে পজিটিভ লজিক কি আর নেগেটিভ লজিক। দেখো, পজিটিভ লজিক আর নেগেটিভ লজিক হচ্ছে, যেটা আমরা জানতাম যে হাই ইকুয়ালস টু 1 আর লো ইকুয়ালস টু 0, সেটা নেগেটিভ লজিকে হয়ে যাবে উল্টো, হাই ইকুয়ালস টু 0, লো ইকুয়ালস টু 1। তাহলে দেখো, আমাদের এখানে বলেছে যে ন্যান্ড গেটে যদি আমরা পজিটিভ লজিক, ন্যান্ড গেট মানে কি, অ্যান্ড এর উল্টো, অ্যান্ড এবং নট। যেখানে আমরা এ বি ইনপুট দিলে ওয়াই এ পাচ্ছিলাম আউটপুট। তাহলে দেখো, ওয়াই ইকুয়ালস টু কি, ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু বি বার। তাহলে ট্রুথ টেবিল কি হয়ে যাবে, এ বি ওয়াই, এ বি ওয়াই যদি আমরা ট্রুথ টেবিল বের করি, দেখো 0 0 ইনপুট দিলে আমরা কি পাবো, 1। এখানে 0 কিন্তু লো, পজিটিভ লজিক চলছে, 0 লো, আউটপুট কিন্তু হয়ে যাবে হাই। লো হাই দিলে কি হয়ে যাবে, আউটপুট হাই। হাই লো, আউটপুট দিলে হয়ে যাবে হাই। আর দুটো হাই ইনপুট দিলে হয়ে যাবে লো। এটা হয়ে যাবে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, সরি এখানে স্পেলিং ভুল হয়েছে, ন্যান্ড গেট উইথ পজিটিভ লজিক। এবারে আমরা দেখব যে বাকি অপশনগুলোর মধ্যে নর, অ্যান্ড, অর, এগুলোর সঙ্গে কোন লজিকটা দিলে অ্যান্ড এর মতো আমরা আউটপুট পাই। দেখো, এখানে আমরা নর উইথ নেগেটিভ লজিক দিলে কিন্তু ন্যান্ড উইথ পজিটিভ লজিক পাবো। কেমন করে একটু দেখো, নর গেট, নর গেট মানে কি, অর গেটের উল্টো, অর অ্যান্ড নট, অর এবং নট এর কম্বিনেশন, তাহলে এ বি, এটা ওয়াই। তাহলে দেখো, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, তার মাথায় কি হবে, বার। তাহলে ট্রুথ টেবিল কি হবে, দেখো এ বি ওয়াই। তাহলে কি হচ্ছে, দেখো এখানে নেগেটিভ লজিক, প্রথম কথা হচ্ছে এটা নেগেটিভ লজিক। তাহলে দেখো, দুটো হাই দিলে আমরা অরে যোগ করে কি পেতাম, অরে যোগ করে দুটো হাই পেতাম, উল্টে হয়ে যাবে কি লো। তাহলে লো মানে এখানে কি হয়ে যাবে, 1। এখানে দেখো নেগেটিভ লজিক, লো মানে 1। তাহলে দেখো, হাই লো, হাই লো দিলে আমরা যোগ করলে কি পেতাম, হাই পেতাম অরের ক্ষেত্রে। তার উল্টো হয়ে যাবে, কি হয়ে যাবে, লো, 1 পাবো, 1 0, আবার 1 পাবো। দেখো এখানে এবার দুটো লো ইনপুট দিয়েছি, লো কিন্তু, লো ইনপুট দিয়েছি, যোগ করলে আমরা কি পেতাম, লো, কিন্তু এখানে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 0। দেখো দুটো কিন্তু সিমিলার, সিমিলার ঠিক তেমন করে আমি যেমনটা বললাম তোমরা বাকিগুলোতে বসিয়ে দেখো, তোমরা উত্তর পেয়ে যাবে যে ট্রুথ টেবিল এদের সাথে মিলছে না। কিন্তু তোমরা করতে পারছো কিনা সেটা দেখো, যে পজিটিভ লজিক দিয়ে আমরা কিভাবে ট্রুথ টেবিল বের করছি এবং নেগেটিভ লজিক দিয়ে কিভাবে ট্রুথ টেবিল বের করছি। বোঝা গেল, দুটোই কিন্তু সিমিলার ট্রুথ টেবিল। তাহলে এখানে দেখো, নর উইথ নেগেটিভ লজিক, নর উইথ নেগেটিভ লজিক করেই কিন্তু আমাদের মিলে গেছে। বোঝাতে পারলাম কথাটা? নেক্সট, আর ডিকেট কাউন্টার রিকোয়ার্ড, বলছে একটা ডিকেট কাউন্টারে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগে।
এই কোয়েশ্চেনটা আমি ডিটেলসে 2015 সালের কোয়েশ্চেন পেপার সলভ করার সময় করেছিলাম। সেম কোয়েশ্চেন আবারও রিপিট হয়েছে, তবুও আমি একবার বলি যে ডিকেট কাউন্টারটা কি। ডিকেট কাউন্টার হচ্ছে একটা বিসিডি কাউন্টার। বিসিডি কাউন্টার মিন্স কি, বাইনারি বাইনারি কোডেড ডেসিমাল কাউন্টার। বাইনারি কোডেড ডেসিমাল কাউন্টার, দেখো বাইনারি কোডেড ডেসিমাল মানে কি, ডেসিমাল নাম্বার গুলোকে বাইনারিতে করে এখানে কাউন্ট হয়। কত কাউন্ট হয় না, এখানে বাইনারি এই ডেসিমাল নাম্বার যে রয়েছে, সেই ডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট। কেন 10 11 হবে না কেন, না এখানে এখানে হচ্ছে এই যে বিসিডি বা ডিকেট কাউন্টার, এটা কিন্তু একটা 4 বিট কাউন্টার। এটা কি কাউন্টার, একটা 4 বিট কাউন্টার। 4 বিট কাউন্টার মানে কি, এখানে 4টে বিটের কাউন্ট করা হয়, 4টে বিটে কাউন্ট করা হয়। এটা হচ্ছে একটা 4 বিট কাউন্টার। তোমরা দেখে থাকবে 4 বিট কাউন্টারটা কেমন। না, আমি বলছি একটুখানি মিলিয়ে নাও। দেখো আমি আর পুরো সার্কিট দেখাবো না। সেটা হচ্ছে ধরো এটা একটা ডিকেট কাউন্টার। এখানে কি হচ্ছে, আমরা ইনপুট হিসাবে কি দেব, এখানে ইনপুট হিসাবে আমরা যখন দেব, এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং এ কাজ করে। কিসে কাজ করে, নেগেটিভ এজ ট্রিগারিং। নেগেটিভ এজ ট্রিগারিং এ কাজ করে এই বিসিডি কাউন্টার। এর কি আছে, 4টে আউটপুট আছে, Q0, Q1, Q2 অ্যান্ড Q3। 4টে আউটপুট রয়েছে, যার কারণে আমরা বলেছি 4 বিট কাউন্টার। এই 4টে আউটপুট কি হবে, 4টে আউটপুটের জন্য আমাদের লাগবে কিন্তু 4টে ফ্লিপ ফ্লপ। 4টে ফ্লিপ ফ্লপ, তাহলে ডিকেট কাউন্টারের জন্য কটা ফ্লিপ ফ্লপ লাগছে, 4টে ফ্লিপ ফ্লপ লাগছে। 4টে ফ্লিপ ফ্লপ কিভাবে হচ্ছে আমি একটু বলি তোমাদের। দেখো, আমরা যে ডেসিমালে 0 বলি, তাহলে সেটাকে বাইনারিতে 4 বিটে লাগবে। বাইনারিতে 4 বিট কনভার্ট করতে হবে, 1 বিটে নয় বা 2 বিটে নয়, 4 বিটে কনভার্ট করতে হবে। কিভাবে, আমরা জিরোকে বলছি 4টে 0, আমি ওপরে লিখে দিচ্ছি, দেখো Q0, Q1, Q2 অ্যান্ড Q3। এরকম ভাবে আমরা 4টে আউটপুট পাবো। দেখো কিভাবে পাবো, 1 ইকুয়ালস টু কি হবে, 0 0 0 1, এটা হয়ে যাবে 1। 2 এর ক্ষেত্রে কি হবে, 0 0 1 0। 3 এর ক্ষেত্রে কি হবে, 0 0 1 1। 4, 0 1 0 0। 5, 5 এর ক্ষেত্রে কি হবে, 0 1 0 1। 6, 0 1 1 0। 7, 7 এর ক্ষেত্রে কি হবে, 0 1 1 1। 8 এর ক্ষেত্রে কি হবে, 1 0 0 0। 9 এর ক্ষেত্রে হবে 1 0 0 1। এবং 10 যদি হতো তাহলে হতো 1 0 1 0। এরকম 4টে আমরা আউটপুট পেতাম। এবারে ব্যাপারটা হলো যে এই কাউন্টারটা একটা লিমিট করা আছে। কি লিমিট করা আছে, না 0 থেকে আমরা বলেছি কি 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারবে। তাহলে এমন সিস্টেম করা আছে, এখানে কি আছে, এখানে এর আরো একটা বাটন বা এর একটা টার্মিনাল রয়েছে, যেটা হচ্ছে ক্লিয়ার টার্মিনাল, সিএলএস টার্মিনাল। যখনই এখানে 10 আসবে, এই 1010, 4টে আউটপুটে বেরোবে 1010, তখন এই 4টে আউটপুট অর্থাৎ 10কে কি করা হবে, এই সিএলএস টার্মিনালের সাথে কানেক্ট করা হবে এমন ভাবে যে এই আউটপুট থেকে একটা করে নেওয়া হবে এবং সিএলএস টার্মিনালে কানেক্ট করা হবে, যাতে যখনই 1010 আসবে তখনই এই ক্লিয়ার টার্মিনালটাকে ট্রিগার হবে। ক্লিয়ার টার্মিনাল ট্রিগার হলে কি হবে, আউটপুট সব আবার 0 হয়ে যাবে। তাহলে কি হবে, যখনই 10 আসার কথা তখনই আবার গিয়ে কোথায় আসবে, 0 হয়ে যাবে। তাহলে আর 10 আসবে না, 10-এর জায়গায় কি আসবে, 0। তাহলে কি হবে, দেখো 0 থেকে কিন্তু 9 পর্যন্ত আবার কাউন্ট হতে থাকে। তাহলে এখানে কি হবে, এটা একটা 4 বিট কাউন্টার। এখানে ডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট হয়। এখানে কিভাবে কাজ করে, এটা নেগেটিভ এজ ট্রিগারিং। দেখো এই যে নেগেটিভ এজ রয়েছে, সেই নেগেটিভ এজ যখন আসবে, এইখানে আসবে, তখন কি হবে, এটা ট্রিগার হবে, কাজ করবে, আউটপুট দেবে। আর কি হচ্ছে, আর দেখো এটা জন্য 4টে ফ্লিপ ফ্লপ লাগছে। এই 4টে ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে Q0, Q1, Q2, Q3। বোঝাতে পারলাম।
অ্যাপ্লিকেশন কি? এইটার কোথায় অ্যাপ্লিকেশন হয়? অ্যাপ্লিকেশনটা মনে রাখবে যে 7 সেগমেন্ট এলইডি। 7 সেগমেন্ট এলইডি, যেটা তোমরা বিশেষ করে প্ল্যাটফর্ম, রেল লাইনের যে প্ল্যাটফর্ম থাকে, সেই যে স্টেশনের প্ল্যাটফর্মের যে ক্লক রয়েছে, ক্লকে কিন্তু তোমরা জল জল করে দেখতে হবে 7 স্ট্যান্ডার্ড এলইডি। সেই 7 স্ট্যান্ডার্ড এলইডিতে কিন্তু বিসিডি কাউন্টারটা খুব ইউজ হয়। 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারে। বোঝা গেল? 4টে আউটপুটের জন্য 4টে ফ্লিপ ফ্লপ তোমাদের লাগবে। নেক্সট, হোয়েন আ পিএন জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস, বলছে যদি একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াসে রাখা হয় তাহলে কি হবে। দেখো, পিএন জাংশন, তো পিএন জাংশন তোমরা জানো যে দুটো ক্রিস্টাল, কি ক্রিস্টাল, একটা পি বা পজিটিভ ক্রিস্টাল, আর একটা হচ্ছে এন রিজিয়ান ক্রিস্টাল। তো কি হয়, এই দুটোকে যখনই আমরা জয়েন্ট লাগাবো বা জুড়বো তখন কি হবে জিনিসটা, আমি একটু বড় করে আঁকার চেষ্টা করছি। দেখো, এখানে যে জয়েন্ট করা হলো তখনই এই যে এন রিজিয়ানে কে রয়েছে, এন রিজিয়ানে এন রিজিয়ানে ইলেকট্রন। মেজরিটি ক্যারিয়ার কে? মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সঙ্গে অল্প পরিমাণ কি থাকে, হোলস, যেগুলো মাইনরিটি ক্যারিয়ার। আর এখানে কে রয়েছে মেজরিটি ক্যারিয়ার হিসাবে? হোলস। আর মাইনরিটি ক্যারিয়ার হিসাবে ইলেকট্রন তো রয়েছে। যখনই আমরা এই দুটো জয়েন করব তখনই কি হবে, তখন এই যে একদম জাংশনের ঠিক পার্শ্ববর্তী ইলেকট্রন গুলো কি হবে, সঙ্গে সঙ্গে তারা পাশের এটাকে টপকে, জাংশনটাকে টপকে চলে আসবে, এসে এই হোল গুলোকে ফিল আপ করবে। এটা কি প্রসেস? এই প্রসেসটাকে বলা হয় ডিফিউশন প্রসেস। ডিফিউশন প্রসেস, তো ডিফিউশন প্রসেসে এই ইলেকট্রন গুলো কোথায় চলে আসবে, জাংশন টপকে পি রিজিয়নে চলে আসবে। ফলত পি রিজিয়নে যখনই চলে আসবে তখন কি হবে, পি রিজিয়নে চলে আসবে তখন কি হবে, দেখো, পি রিজিয়নে এরকম ইলেকট্রনের একটা লেয়ার চলে আসবে। আর এই রিজিয়নটা কি হয়ে যাবে, খালি। এই রিজিয়নটা, এই রিজিয়ন থেকে ইলেকট্রন সরে গেছে, তাই এই রিজিয়নে হোল তৈরি হয়ে যাবে। কিন্তু এইখানে কারা রয়েছে, সব ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো কে একটা লেয়ার বাঁধা দিচ্ছে, কি লেয়ার, সেই লেয়ারটা হচ্ছে হোলের একটা লেয়ার। এদিকে কারা রয়েছে, এদিকে রয়েছে হোলস। দেখো, এইখানে একটা লেয়ার তৈরি হয়েছে, সেই লেয়ারটাকে আমরা কি লেয়ার বলি, ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার, এবং এদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। আর তোমরা জানো ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ। আমি এখানে যেহেতু এটা ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ড, সেহেতু ইডি দিচ্ছি। ইডিটা কোন ডিরেকশনে হবে, পজিটিভ টু নেগেটিভ। এবারে যখনই আমরা ফরওয়ার্ড বায়াস, বলছে কি পিএন জাংশন যে ডায়োডটা সেটা যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে কি হবে, ফরওয়ার্ড বায়াস মানে আমরা, এটা তো পি রিজিয়ন আর এটা এন রিজিয়ন, তাহলে পি রিজিয়নে আমরা কি দেব, পজিটিভ দেব, আর এন রিজিয়নে আমরা কি দেব, নেগেটিভ দেব। আর দেখো, আমরা যে ফরওয়ার্ড বায়াসে যে অ্যাপ্লাই করেছি, যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করব, তার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, তার ইলেকট্রিক ফিল্ড পজিটিভ টু নেগেটিভ। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, এ ই, ইলেকট্রিক ফিল্ড অফ অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে দেখো, যেটা আমাদের ব্যারিয়ার পোটেনশিয়ালের ইলেকট্রিক ফিল্ড, সেইটার ডিরেকশন আর অ্যাপ্লাইড পোটেনশিয়ালের ইলেকট্রিক ফিল্ড দুটো কিন্তু অপোজিট ইন ডিরেকশন। আর অ্যাপ্লাইড ফিল্ডের যে অ্যাপ্লাই ভোল্টেজ যেটা আমরা অ্যাপ্লাই করেছি, তার যে ইলেকট্রিক ফিল্ড সেটা অনেক পরিমাণে বড়। পোটেনশিয়াল যেটা ডিপ্লেশন রিজিয়নের পোটেনশিয়াল তার থেকে অনেক বেশি অ্যাপ্লাইড। তাহলে কি হবে, এই যে জাংশন বা ডিপ্লেশন রিজিয়ন, এই রিজিয়নটা কি হবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। এই ডিপ্রেশন রিজিয়ন কি আস্তে আস্তে ছোট হতে থাকবে। তাহলে এখানে দেখো অপশন এ তে রয়েছে ডিপ্লেশন রিজিয়ন ডিক্রিজ। দেখো, এইখানে কারা রয়েছে, পি রিজিয়নে মাইনরিটি ক্যারিয়ার কে, ইলেকট্রন। যখনই আমরা এখানে পজিটিভ কানেক্ট করব তখনই এই মাইনরিটি ক্যারিয়ার গুলো সঙ্গে সঙ্গে কি হবে,
পাশের এই যে পজিটিভ কানেক্ট করেছি, যে সোর্সের যে হোলস রয়েছে সেই হোলস গুলোকে ফিল আপ করার জন্য তাড়াতাড়ি চলে আসবে এইদিকে। আর এইখানে দেখো নেগেটিভ রিজিয়ন, তো নেগেটিভ রিজিয়নে কি আছে, এখানে পজিটিভ মাইনরিটি ক্যারিয়ার হিসাবে হোলস রয়েছে। তো মাইনরিটি ক্যারিয়ার যদি হোল হয়, তাহলে এখান থেকে ইলেকট্রনস সে কি করবে, এখানে চলে আসবে এই হোলস গুলোকে ফিল আপ করতে। তাহলে দেখো মাইনরিটি ক্যারিয়ার সবসময় এফেক্টেড হয় যখনই আমরা অ্যাপ্লাই করব ভোল্টেজ, সেটা ফরওয়ার্ড বায়াসে হোক অথবা রিভার্স বায়াসে, মাইনরিটি ক্যারিয়ার কিন্তু এফেক্ট হবে। হোলস অ্যান্ড ইলেকট্রনস মুভ অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন। দেখো মেজরিটি ক্যারিয়ার কিন্তু অ্যাওয়ে হয়নি, অর্থাৎ জাংশন থেকে কিন্তু দূরে চলে যায়নি, ঠিক আছে, মাইনরিটি ক্যারিয়ার সেটা কিন্তু এখানে ধরা হবে না। তাহলে এখানে কি হয়ে যাবে, ডিপ্লেশন রিজিয়ন ডিক্রিজ করে যাবে। আর ট্রানজিস্টার or BJT, bipolar junction transistor, work as a variable resistance way। বলছে একটা ট্রানজিস্টর কখন ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মতো কাজ করে। দেখো আমি আগের দিনই একটা কোয়েশ্চেন সলভ করার সময় 2015 সালে সেটাই কোয়েশ্চেন সলভ করার সময় আমি বলছিলাম যে ট্রানজিস্টরের তিনটে মোড হয়, একটা কি মোড, অ্যাক্টিভ মোড, আর একটা কি স্যাচুরেশন মোড, আর একটা কি কাট অফ মোড। এই তিনটে মোড হয়। দেখো তিনটে মোড কি কি, আমরা জানি কি একটা ট্রানজিস্টর, সাপোজ ধরো একটা এনপিএন ট্রানজিস্টর, সেখানে কটা জাংশন, দুটো জাংশন, J1 and J2। J1 and J2 এটা ধরো এমিটার, বেস অ্যান্ড কালেক্টর। তাহলে J1 and J2 যেটা কিনা এমিটার এবং বেসের মধ্যখানের জাংশন, তাহলে হচ্ছে জাংশন 1 কিসে থাকে, জাংশন 1 থাকে ফরওয়ার্ড বায়াস, আর জাংশন 2 থাকে রিভার্স বায়াস, রিভার্সে থাকে। তাহলে সেটা হয়ে যায় অ্যাক্টিভ মোড। আর স্যাচুরেশন মোড কি, জাংশন 1 কিসে থাকবে, ফরওয়ার্ড বায়াস, জাংশন 2 ফরওয়ার্ড বায়াস। দুটোই যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে কি হবে, অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াসে থাকলে কি হবে, এই জাংশন গুলো কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে। মানে কি, এই জাংশন গুলো আর কাজ করবে না, অন হয়ে যাবে। আমরা বলতে পারি এমিটার অ্যান্ড কালেক্টর শর্ট সার্কিটেড হয়ে যাবে, শর্ট সার্কিটেড হয়ে যাবে যদি কিনা স্যাচুরেশন মোডে চলে আসে। জাংশন 1 এবং জাংশন 2 যদি ফরওয়ার্ড বায়াসে চলে আসে, তাহলে কি হবে, এমিটার এবং কালেক্টর শর্ট সার্কিটেড। তার মানে কি, এটা একদম অন সুইচ মোড, এটা একদম অন, আনকন্ট্রোলেবল, ঠিক আছে। আর কাট অফ মোড কি, কাট অফ মোড হচ্ছে J1 কি হবে, রিভার্স বায়াসে আসবে, J1 রিভার্স বায়াস, অ্যান্ড J2 ও রিভার্স বায়াস, J2 ও রিভার্স বায়াস। তার মানে কি, কাট অফ রিজিয়ন মানে কাট অফ মোডে আসলে কি হবে, এই গেটটাও বন্ধ, এই গেটটাও বন্ধ, অর্থাৎ J1 বন্ধ, J2 বন্ধ। তাহলে কি হবে, এমিটার এবং কালেক্টরে কোনো রকম সংযোগ করা যাবে না। এটা একটা কিসের মতো কাজ করবে, এটা একটা অফ সুইচ, অফ সুইচের মতো কাজ করবে। স্যাচুরেশন কি বললাম, স্যাচুরেশন একটা অন সুইচ, একটা অন সুইচের মতো কাজ করবে। আর অ্যাক্টিভ মোডে কি হবে, অ্যাক্টিভ মোডে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে এমিটার বেস, এবং বেস কালেক্টর থাকবে রিভার্স বায়াসে। তাহলে কি হবে, আমরা যদি বেস এবং এমিটারের মধ্যে যে ফরওয়ার্ড ভোল্টেজটা দেবো সেই ফরওয়ার্ড ভোল্টেজটা যদি পর্যাপ্ত পরিমাণে না দিই, পর্যাপ্ত পরিমাণ বলতে এই যে জাংশনের যে ব্যারিয়ার ভোল্টেজ, সেই জাংশনের ব্যারিয়ার ভোল্টেজের থেকে যদি বেশি না দিই, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো কি বা কন্ডাকশন শুরু হবে, কন্ডাকশন শুরু হবে না। তখন কি হবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে হাই। আর যখনই আমরা ওই ব্যারিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি ফরওয়ার্ড ভোল্টেজ দেবো, তখনই ওই ব্যারিয়ার পোটেনশিয়ালটা ভেঙে যাবে বা ব্যারিয়ারটা ভেঙে যাবে। তখন কি হবে, কন্ডাকশন শুরু হয়ে যাবে। তাহলে দেখো আস্তে আস্তে যখনই আমরা ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজটা বাড়াচ্ছি, তারপরে কি হচ্ছে, ওই জাংশনটা ব্রেক হয়ে যাচ্ছে, ফলত রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, কন্ডাকশন শুরু হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তখন রেজিস্ট্যান্স কম হচ্ছে, আর আগে ছিল রেজিস্ট্যান্স বেশি, তার মানে আমরা কি করছি, রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করতে পারছি। তাহলে এখানে দেখো যে অ্যাক্টিভ মোড, যেটা সেই অ্যাক্টিভ মোডে কিন্তু ট্রানজিস্টর ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মতো কাজ করে। তাহলে অ্যাক্টিভ মোড কোনটা না, জাংশন 1 যেটা কিনা হচ্ছে এমিটার বেস জাংশন, এবং জাংশন 2 যেটা কিনা বেস কালেক্টর জাংশন। এই J1 ফরওয়ার্ডে থাকতে হবে আর J2 রিভার্সে থাকতে হবে। তার মানে কি, এমিটার এবং বলছে এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস দেন কালেক্টর জাংশন ইজ রিভার্স বায়াস। দেখো অপশন এ তে বলছে, দেখো এমিটার জাংশন মানে J1 আর কালেক্টর জাংশন মানে হচ্ছে J2, সেটা একজন ফরওয়ার্ড বায়াসে থাকবে, একজন রিভার্স বায়াসে থাকবে। বিশেষ করে এমিটারটা ফরওয়ার্ড বায়াসে এবং কালেক্টরটা রিভার্স বায়াসে, সেটা হচ্ছে কি, এটা অ্যাক্টিভ মোড।
এটা হচ্ছে সেই অ্যাক্টিভ মোড। তো অ্যাক্টিভ মোডে কি হবে, ট্রানজিস্টর ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। বোঝা গেল? নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যাপাসিটার আর ইউজেবল অনলি ফর ডিসি। দেখো এখানে বলেই দেওয়া আছে অনলি ফর ডিসি, এটা মাথায় রাখবে। তাহলে দেখো ডিসিতে আমরা কেমন ক্যাপাসিটার ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক। ইলেকট্রোলাইটিক ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, বা এটাকে আরেকভাবে বলতে পারো পোলারাইজড ক্যাপাসিটার। পোলারাইজড পোলারাইজড ক্যাপাসিটারকেই আমরা অনলি ডিসিতে ইউজ করতে পারি। দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম ফয়েল ক্যাপাসিটার, এটা একটা পোলারাইজড ক্যাপাসিটার। মেটালিক ক্যাপাসিটার হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটার। দেখো পোল অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার। আর সিরামিক ক্যাপাসিটর হচ্ছে নন পোলারাইজ। দেখো অপশন গুলোর মধ্যে দুটো রয়েছে পোলারাইজড ক্যাপাসিটর এবং দুটো রয়েছে নন পোলারাইজড ক্যাপাসিটর। তো পোলারাইজড ক্যাপাসিটর ডিসিতে, আর নন পোলারাইজড ক্যাপাসিটর গুলো ডিসি এবং এসি দুটোতেই আমরা ইউজ করতে পারি। অর্থাৎ কি, নন পোলারাইজড এসি অ্যান্ড ডিসি দুটোতেই ইউজ করতে পারি, এটাও এসি অ্যান্ড ডিসি। এবারে ব্যাপারটা হলো যে, তাহলে পোলারাইজড ক্যাপাসিটর তো এখানে দুটো রয়েছে, একটা অ্যালুমিনিয়াম ফয়েল ক্যাপাসিটর, একটা হচ্ছে পোল অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। এই দুটোর মধ্যে তাহলে অনলি ডিসিতে কোনটা? ডিসিতে তো দুটোই, কিন্তু অনলি ডিসিতে কোনটা? দেখো, এই যে অ্যালুমিনিয়াম ফয়েল ক্যাপাসিটর রয়েছে, এটার যদি একটু স্পেশাল স্পেশাল কনফিগারেশন করা যায়। স্পেশাল কনফিগারেশন মানে কি, দুটো অ্যানোড টু অ্যানোড কে যদি ব্যাক কানেকশন করা হয়, তাহলে এই অ্যালুমিনিয়াম ফয়েল ক্যাপাসিটরকে কি করা যাবে, ইউজড ইন এসি অলসো। অ্যালুমিনিয়াম ফয়েল ক্যাপাসিটরকে যদি একটু স্পেশাল কনফিগারেশন, কেমন কনফিগারেশন না, দুটো অ্যানোডকে ব্যাক টু ব্যাক কানেকশন করতে হবে, সিরিজ কানেকশন করতে হবে, করলে কি হবে, সেটা আবার এসিতে ইউজ করা যাবে। আর কোল্ড অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইট ক্যাপাসিটর যেটা, সেটা অনলি ফর ডিসি। অনলি ফর ডিসি কেন আমি বলছি অনলি ফর ডিসি, দেখো যেটা রয়েছে পোল অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, তার যে সেপারেটর রয়েছে, সেই সেপারেটরের যে পোটেনশিয়াল, ব্যারিয়ার পোটেনশিয়াল বা সেপারেটরের যে রিভার্স ভোল্টেজ, যেটাকে আমরা বলি রিভার্স ভোল্টেজ, সেই রিভার্স ভোল্টেজটা হচ্ছে রিভার্স ভোল্টেজ ইকুয়ালস টু 1.5 ভোল্ট। রিভার্স ভোল্টেজটা কত, 1.5 ভোল্ট। মানে কি, যখন আমরা একটা এসি অ্যাপ্লাই করব এই ক্যাপাসিটরের এগেনস্টে, ঠিক আছে, যখন আমরা এসি অ্যাপ্লাই করব, যে পজিটিভ হাফ সাইকেলটা যেটা রয়েছে সেটা তো ঠিক আছে, সেটা যখন আমরা কানেকশন, দেখো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর মানে কিন্তু এর ক্যাথোড এবং অ্যানোড দুটো স্পেসিফাই করা রয়েছে, দুটো পোলার রয়েছে, দুটো পোল রয়েছে, পোলারাইজড ক্যাপাসিটর। তাহলে যখন আমরা পজিটিভ দিলাম আর অ্যানোডে এবং ক্যাথোডে যদি নেগেটিভ দিই, তাহলে কি হবে, পজিটিভ হাফ সাইকেলের বেলায় তো ঠিক আছে, কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল তখন কি হবে, পোলারিটি ঘুরে যাবে। পোলারিটি ঘুরে গেলে উল্টো ভোল্টেজ অ্যাপ্লাই হবে, অর্থাৎ রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই হবে। সেই পোলারাইজড ক্যাপাসিটরের এগেনস্টে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই হবে। কিন্তু রিভার্স ভোল্টেজটা সহ্য করার ক্ষমতা এই যে পোল্ড অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের খুবই কম, সেটা হচ্ছে 1.5 ভোল্ট। খুব সহজেই এই রিভার্স ভোল্টেজের কারণে ওই মাঝখানে যে সেপারেটরটা রয়েছে, সেই সেপারেটরটা কিন্তু ব্রেক হয়ে যাবে। তাহলে এই ক্যাপাসিটরটা কিন্তু একদমই এসিতে ইউজ করা যাবে না। নট ইউজড বা নট ইউজেবল ইন এসি। নট ইউজেবল ইন এসি ফর দ্য রিভার্স ভোল্টেজ। রিভার্স ব্যারিয়ার ভোল্টেজ যেটা, সেটা কিন্তু 1.5 ভোল্ট অনলি, যেটা কিন্তু খুব সহজেই ব্রেক হয়ে যাবে। বোঝাতে পারলাম কথাটা? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে কোল্ড অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, যেটা কিন্তু অনলি ইন ডিসি তে ইউজ করা যাবে। বোঝা গেল? নেক্সট, when n cells each of EMF, E volt and internal resistance R ohm, যেটা কিনা স্মল r, আর কানেক্টেড ইন সিরিজ। দেখো বলছে যে কিছু সেলস রয়েছে, তো এই সেলের আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তো আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স কে এরকম রাখছি,
এরকম কতগুলো রয়েছে না, এন নাম্বার অফ সেলস রয়েছে। তাহলে এখানে প্রত্যেকটার ইএমএফ হচ্ছে ই, আর এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এগুলো স্মল আর, এটাও ই। তাহলে দেখো টোটাল ইএমএফ কত, টোটাল ইএমএফ দেখো, এন নাম্বার অফ সেলস কে সিরিজে কানেক্ট করা হয়েছে, আর তোমরা জানো এন নাম্বার অফ সেলস কে যদি সিরিজে কানেক্ট করি তাহলে ইএমএফ কি হয়ে যাবে, এন গুণ বেড়ে যাবে, তাহলে এন ইন্টু ই। এবারে এন ইন্টু ই, এবারে বলছে কি যে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো তো সিরিজে কানেক্ট হয়ে আছে, তাহলে টোটাল টোটাল ইন্টারনাল ইন্টারনাল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি হবে, স্মল এন ইন্টু স্মল আর। তাহলে এটা হয়ে যাবে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর কি বলছি, এই যে আমরা ইএমএফ গুলো সিরিজে কানেক্ট করেছি সেটার কি হয়েছে না, সেটার একটা রেজিস্ট্যান্স যেটা কিনা ক্যাপিটাল আর, যেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স তার অ্যাক্রসে জয়েন্ট করা আছে, জয়েন্ট করা হয়েছে এরকম। এবারে ব্যাপারটা হলো এটার ইএমএফ কত, এটার ইএমএফ হচ্ছে এন ইন্টু ই, আর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে যেটা কিনা এন ইন্টু স্মল আর। তাহলে জানতে চেয়েছে যে আমাদের কারেন্ট কত হবে, আই কত হবে। তাহলে দেখো কারেন্ট কত, তাহলে কারেন্ট হচ্ছে আই ইকুয়ালস টু, তাহলে ইএমএফ কত, টোটাল ইএমএফ হচ্ছে এন ইন্টু ই বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা এন ইন্টু আর প্লাস ক্যাপিটাল আর, এটা হয়ে যাবে আমাদের কারেন্ট। এখানে দেখো কোন অপশনটা মিলছে, এখানে দেখো মিলবে না, কারণ এখানে অপশনের সাথে মানে অপশনে অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক রয়েছে, অপশনে প্রিন্টিং মিস্টেক রয়েছে। দেখো অপশন এ হতে পারতো এন ইন্টু ই, এখানে বড় আর প্লাস অর্থাৎ ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর, এখানে দেখো স্মল আর যেগুলো রয়েছে সেগুলোর সাথে এন এর কোনো সংযোগ নেই, কিন্তু এন হতে হবে এন ইন্টু স্মল আর। তাহলে তোমরা একটু ঠিক করে নাও বা অপশনগুলো একটু ঠিক করে লিখে নাও, এটা হতে পারতো যদি আমাদের প্রিন্টিং মিস্টেক না হতো, এন ইন্টু ই বাই আর প্লাস এন ইন্টু স্মল আর, এটা হবে রাইট। তাহলে আমরা এখানে একটা প্রিন্টিং মিস্টেক ধরে অপশন এ করছি, ঠিক আছে। তাহলে এইটা হবে রাইট আনসার, তোমরা করে নাও, বা তোমাদের মতে কি হবে সেটা বলো। বোঝা গেল। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ টোটাল ক্যাপাসিটেন্স দ্যাট রিকোয়ার্স 0.5 কুলম্ব টু চার্জ টু 25 ভোল্ট। দেখো একটা ক্যাপাসিটার বলেছে যে তার চার্জ বলা আছে 0.5 কুলম্ব, ভোল্টেজ বলে দেওয়া আছে 25 ভোল্ট, তাহলে ক্যাপাসিটেন্স জানতে চেয়েছে, সি জানতে চেয়েছে, ক্যাপাসিটেন্স জানতে চেয়েছে, ক্যাপাসিটেন্স কত হবে। দেখো আমাদের ফর্মুলা জানি, চার্জের ফর্মুলা যেটা কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, সেখান থেকে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে দেখো কিউ কত, কিউ হচ্ছে 0.5 কুলম্ব, ভোল্ট কত 25 ভোল্ট, তাহলে করলে যেটা আসবে সেটা হচ্ছে 0.02 ফ্যারাড, 0.02 ফ্যারাড। বোঝা গেল, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, when the hydrometer reads 1.26, then বলছে একটা হাইড্রোমিটার যদি কিনা 1.26 মেজার করে তাহলে কি হবে। দেখো হাইড্রোমিটারে যদি আমরা দেখি যে ফুল চার্জ যখন থাকে, ব্যাটারি যখন ফুল চার্জড, তখন হাইড্রোমিটার শো করে 1.26 থেকে 1.28 পর্যন্ত, 1.26 থেকে 1.28 পর্যন্ত কিন্তু শো করে। তাহলে তখন আমরা বলি ফুল চার্জ। যখন 50% চার্জ, তখন 1.18 থেকে 1.20 পর্যন্ত শো করে। তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন পাবে, সেই জন্য আমি এই ভ্যারি করে লিখছি। যখন ডিসচার্জ হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে তখন কি হবে, 1.13 থেকে 1.15 পর্যন্ত পাবে। তাহলে এখানে কি বলেছে যে 1.26, তাহলে 1.26 মানে কি হবে, নিশ্চয়ই ফুল চার্জ থাকবে, ফুললি চার্জ। যদি বলতো যে 1.18 থেকে 1.20 মধ্যে, তাহলে আমরা বলতে পারতাম 50% চার্জ, ঠিক আছে। আর যদি বলতো যে 1.15 এর নিচে, তাহলে আমরা বলতাম ডিসচার্জ। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ফুললি চার্জ।
বোঝা গেল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিও দেখে তোমরা নতুন কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্নে ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে জানিও। এই রকম তথ্যপূর্ণ ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করো স্পার্ক সলিউশন।